সকালে রোদে গুলশানের আকাশটা বেশ ঝকঝকে দেখালেও আয়ান আর রিয়ার ড্রয়িং রুমে বইছে কাল বৈশাখী ঝড়। 5 বছরের দাম্পত্য জীবনের বোঝাটা আজ যেন পাহাড়ের মতন ভারী হয়ে চেপেছে আয়ানের উপর। আর কতদিন রিয়া, আর কতদিন আমি একঘেয়েমি সহ্য করব? আমি কি করেছি আর? সকাল হতে না হতে কি শুরু করলে এসব? কি করেছো মানে? তুমি জানো না তোমার অপরাধ কি? এই বিশাল বাড়িটা খাকা করছে কেন জানো না? সন্তান হওয়া না হওয়া কি আমার হাতে আন? তুমি তো জানো আমরা কত চেষ্টা করেছি। চেষ্টা? চেষ্টার নামে তুমি শুধু আমাকে আশ্বাস দিয়ে গেছো। আমার বন্ধুদের প্রত্যেকের বাচ্চা হয়েছে, আমার ব্যবসা বাড়ছে, কিন্তু আমার রক্ত বইবার মতো কেউ নেই। আমি তো আর ইচ্ছে করে এটা করছি না। তুমি কেন বারবার আমাকেই দায়ী করছো? কারণ দোষ তোমারই। ডাক্তার তো স্পষ্ট বলে দিয়েছে সমস্যা তোমার। আরে থামবি তোরা? সকাল সকাল কি শুরু করলি তোরা? মা, তুমি এসেছো? দেখো তোমার সোনার ছেলের বউর অবস্থা, আজও সে একই জ্ঞান জ্ঞান। আমি আর কি বলবো রে আয়ান, আমার কপালটাই পোড়া। ভেবেছিলাম এই বুড়ো বয়সে নাতি নাতদের মুখ দেখে মরবো, কিন্তু এই মেয়ে তো অপয়া। মা, আপনি এভাবে বলতে পারেন না। আমি এই বাড়ির সব কাজ করি, আপনাকে মায়ের মতো দেখি। মায়ের মতো দেখে কি করবি? আমাকে নাতনি দিতে পেরেছিস, একটা বাচ্চা দিতে পারলি না। তুই আবার কিসের বউ? ঠিক বলেছে মা, এর সাথে আর থাকা সম্ভব না। আমি অনেক ভেবেছি। কি ভাবছো আয়ান? তোমার চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? এই নাও, এটাতে সাইন করো। আয়ান তার ড্রয়ার থেকে একটা খাম বের করে রিয়ার দিকে ছুঁড়ে মারল। খামটা মাটিতে পড়ে যাওয়ার আগে রিয়ার পায়ে লেগে ড্রয়িং রুমের কার্পেটে ছিটকে পড়ল। এটা কি? খুলে দেখলেই বুঝবে। আমি আর সময় নষ্ট করতে চাই না। ডিভোর্স পেপার? তুমি সত্যি সত্যি এটা করলে আয়ান? হ্যাঁ, করলাম। আমি একজন বাবা হতে চাই। আমি একটা সুস্থ স্বাভাবিক জীবন চাই। আমাদের 5 বছরের ভালোবাসার কি কোনো দাম নেই? শুধু একটা বাচ্চার জন্য তুমি আমাকে এইভাবে ছুঁড়ে ফেলে দিলে। ভালোবাসা দিয়ে পেট ভরে না রিয়া। আমার উত্তরাধিকার চাই, যে বংশ রক্ষা করবে। আয়ান ঠিকই করেছে। রিয়া, তুই বাপের বাড়ি চলে যা। আমার ছেলের জীবনটা এভাবে নষ্ট করার অধিকার তোর নেই। মা, আপনি ওকে থামাচ্ছেন না? আপনারা কি মানুষ? চুপ, একদম চুপ। আমার মায়ের উপর চিল্লাবি না। সাইন করবে কিনা বল। আমি সাইন করব না আয়ান। আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসার নিকুচি করি। সাইন না করলে আমি জোর করে তোমাকে এই বাড়ি থেকে বের করে দেব। তুমি এত নিষ্ঠুর কিভাবে হলে? এই 5 বছরে একদিনের জন্য কি মনে হয়নি আমি তোমার স্ত্রী? স্ত্রী মানে যে সন্তান দিতে পারে না সে? তুমি তো একটা পাথর, পাথরের সাথে সংসার করা যায় না। ঠিক আছে, তুমি যখন আমাকে পাথরই ভাবছো তবে তাই হোক, কিন্তু মনে রেখো আয়ান, একদিন তুমি এই দিনটার কথা ভেবে কাঁদবে। অবশ্যই কাঁদবে। আমি কাঁদবো না, আমি নতুন করে বাঁচবো। আমার সিদ্ধান্ত চূড়ান্ত। আমি কাগজগুলো রাখলাম, কিন্তু আজই সাইন করব না। আজ করো আর কাল করো, তোমাকে করতেই হবে। আমি আজই কাজে অফিসে কথা বলে এসেছি। আয়ান বাবা শোন, আজ দুপুরে আমাদের বাসায় মেহমান আসবে, তুই তাড়াতাড়ি অফিস থেকে ফিরিস। জানি মা, সুনিয়ার কথা বলছে তো, ও আসবে। সোনিয়াকে? সেটা তোমার জানার দরকার নেই। তুমি শুধু তোমার ঘর গুছিয়ে নাও। তুমি কি অন্য কাউকে বিয়ে করার কথা ভাবছো? ভাবছি না, ঠিক করে ফেলেছি। এখন দয়া করে আমার সামনে থেকে যাও। আয়ান রাগে গজগজ করতে করতে বেডরুম থেকে বেরিয়ে গেল। রিয়া মাথা নিচু করে ডিভোর্স পেপারগুলো কুড়িয়ে নিল। তার চোখের জল টপ টপ করে কাগজের উপর পড়ছে। কাঁদলে কিচ্ছু হবে না। বাপের বাড়ি ফোন দে, ড্রাইভারকে বলবো তোকে পৌঁছে দিতে। মা, আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি। ক্ষতি করিসনি মানে? 5টা বছর নষ্ট করেছিস আমার ছেলে। যা এখন এখান থেকে। রিয়া তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। আয়ান তখন ড্রয়িং রুমে তার জুতো পরছে। তার চোখে মুখে কোনো অনুশোচনা নেই, বরং এক ধরনের জেদ কাজ করছে। পল্টু, কই গেলি তুই? জি ভাই, আমি এই যে সোফার পিছনে। সোফার পিছনে কি করিস? ভাই ভাবলাম আপনাদের পারিবারিক কোন্দল মাঝখানে ঢুকে যদি আমি পিটুনি খাই, তাই লুকায় আসছিলাম। গাড়ি বের কর, অফিসে যাব।
ভাই একটা কথা জিগাই, ভাবির কি সত্যি বিদায় করে দিবেন? তুই কি আমার বেতনভুক্ত চাকর নাকি রিয়ার উকিল? না মানে ভাই, ভাবি তো রান্নাটা চমৎকার করে। নতুন ভাবি যদি খালি নুডলস খাওয়ায় তবে তো আমার শরীরটা শুকায় যাবে। ফালতু কথা বন্ধ কর, সোজা গাড়ি বের কর। আচ্ছা ভাই চলেন, কিন্তু আমার বেতনটা কি এবার একটু বাড়বে? অশান্তি বাড়লে আমার খাটাখাটনিটাও বাড়ে। বেতন ভরে দেখবো, আগে আমাকে এই অশান্তি থেকে বের হতে দে। আয়ান আর পল্টু বেরিয়ে গেল। উল্টো হলো আয়ানের ছোটবেলার বন্ধু এবং বর্তমানে তার অ্যাসিস্ট্যান্ট। আশা করি নায়ক নায়িকার আর পরিচয় দিতে হবে না। আয়ান আর রিয়াই হলো আমাদের আজকের গল্পের নায়ক নায়িকা। তাদের বিয়ে হয়েছে 5 বছর হলো। এই 5 বছরের ভালোবাসা এভাবে রাগেই পরিণত হয়েছে সেটা তো আশা করি বুঝতে পেরেছেন। বাকি সব কিছু গল্পের সাথে থাকলে আরও বুঝতে পারবেন। এদিকে রিয়া জানলার পর্দা সরিয়ে নিচে দাঁড়িয়ে থাকা গাড়িটার দিকে তাকিয়ে রইল। রিয়া ফিসফিস করে বলল, তুমি জানলে না আয়ান আমি কে? যেদিন জানবে সেদিন আর ফেরার পথ থাকবে না। আয়ানের বাড়ি থেকে মাত্র 2 গলি পড়ে একটা চায়ের টং দোকান। সেখানে দাঁড়িয়ে এলাকার 2 যুবক আড্ডা দিচ্ছে। কিরে, আয়ন ভাইয়ের বাড়ির সামনে সকালে এত কিসের চিৎকার? আরে ভাই, বড়লোকদের কারবার। বইয়ের নাকি বাচ্চা হয় না, তাই ডিভোর্স দিচ্ছে। বাচ্চা না হলে কি বউ ছাড়া লাগে? আমার তো তিনটা, খাওয়াইতে পারি না দেখে বউ প্রতিদিন আমাকে ঝাড়ু দিয়ে মারে। তোর কথা আলাদা। আয়ান ভাইয়ের কোটি কোটি টাকা, ওনার উত্তরাধিকার লাগবে না। টাকা থাকলে মানুষের মাথা ঠিক থাকে না। চল 1 কাপ চা খাই। অন্যদিকে রিয়া জানলার কাছে দাঁড়িয়ে ভাবছে 3 বছর আগের একটা অতীতের কথা। সময়টা 3 বছর আগের। তখন আয়ান আর রিয়ার মধ্যে ভালোবাসা ছিল অগাধ। দুজনে স্বপ্ন দেখত তাদের অনাগত সন্তানের। সেই আশা দিয়ে তারা সেদিন গিয়েছিল এভার কেয়ার হসপিটালে। ডক্টর মাহমুদ বলেছিলেন, আয়ন সাহেব, রিয়া বেগম, আপনারা বসুন। ডাক্তার সাহেব, রিপোর্টগুলো কি এসেছে? হ্যাঁ, রিপোর্ট আমার হাতেই, কিন্তু যা বলতে চাচ্ছি তা আপনাদের জন্য খুব একটা সুখকর হবে না। কি হয়েছে ডক্টর? আমার কি কোনো বড় অসুখ হয়েছে? অসুখ ঠিক নয়, তবে আপনার জরায়ুতে কিছু জটিলতা আছে। মেডিকেল ভাষায় একে আমরা মাল্টিপল কমপ্লিকেশন বলি। তার মানে কি রিয়া কি মা হতে পারবে না? সম্ভাবনা নেই বললেই চলে, রিয়া বেগমের মা হওয়ার ক্ষমতা নেই। কথাটা শোনার সাথে সাথে আয়ানের হাত থেকে পানির গ্লাসটা ফ্লোরে পড়ে ভেঙে গেল। রিয়ার পৃথিবীটা যেন মুহূর্তেই স্থির হয়ে গেল। ডক্টর, আপনি কি নিশ্চিত আবার পরীক্ষা করা যায় না? আমরা 2 বার পরীক্ষা করেছি, রেজাল্ট একই। তাহলে আমার কি হবে? আমি কি কোনোদিনও বাবা হতে পারবো না? আয়ন সাহেব, আপনি শান্ত হন। আধুনিক বিজ্ঞানে অনেক পথ আছে। আমি ওসব জানি না। আমি স্বাভাবিক উপায়ে সন্তান চেয়েছিলাম। রিয়া, তুমি তো জানতে আমার সন্তান কত পছন্দ। আয়ান, বিশ্বাস করো, আমি জানতাম না আমার ভিতরে এই সমস্যা আছে। জানতে না নাকি লুকিয়েছো আমার কাছে? আমি কেন লুকাবো? আমি তো নিজেই মা হতে চেয়েছিলাম। ডাক্তার সাহেব, এর কি কোনো চিকিৎসা নেই? চেষ্টা করা যায়, কিন্তু সফলতার গ্যারান্টি আমি দিতে পারছি না। থাক, আর চিকিৎসার দরকার নেই। আমি বুঝে গেছি আমার কপাল। আয়ান, যেও না, কথা শোনো আমার। কি শুনবো? তোমার এই অক্ষমতার গল্প? আমি বাইরে যাচ্ছি। আয়ান রাগে আর হতাশায় হাসপাতালের কেবিন থেকে বেরিয়ে করিডোর দিয়ে দ্রুত হাঁটতে লাগলো। রিয়া তার পেছন পেছন দৌড়াতে গিয়ে দরজার সাথে ধাক্কা খেল। আয়ান, দাঁড়াও প্লিজ, আমাকে একা ফেলে যেও না। আমাকে একা থাকতে দাও রিয়া। আমি এই মুহূর্তে তোমার মুখ দেখতে পারছি না। এটা তো আমার দোষ নয় আয়ান। আল্লাহ আমাকে যা দিয়েছেন তাতে আমার কি হাত? আমি যুক্তি শুনতে চাই না। আমি শুধু জানি আমি নিঃস্ব হয়ে গেলাম। আয়ান লিফটের দিকে চলে গেল। রিয়া করিডোরের ফ্লোরে বসে পড়ল। হাসপাতালের সাদা টাইলসগুলো যেন তার চোখের জলে ভিজে পিচ্ছিল হয়ে উঠল। পাশে দিয়ে নার্সরা যাতায়াত করছিল। কেউ কেউ করুণ চোখে তাকাচ্ছিল। আপা, এভাবে এখানে বসে থাকবেন না, মানুষ দেখছে। দেখুক, দেখার আর কি বাকি আছে? আমার আপন মানুষই তো আমাকে ফেলে চলে গেল। স্বামীরা মাঝে মাঝে এমন করে, পরে ঠিক হয়ে যাবে। আপনি এখন বাসায় যান। না, ও ঠিক হবে না। ও সন্তানের জন্য পাগল। আজ থেকে আমাদের মাঝে এক বিশাল দেয়াল তৈরি হয়ে গেল।
রিয়া প্রায় 1 ঘন্টা যাবৎ সেখানে বসে থাকলো। আয়ান একবারও ফিরে তাকালো না। রিয়া যখন একা একা হাসপাতালের গেট দিয়ে বের হচ্ছিল, তখন বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। ড্রাইভার, আয়ান কি চলে গেছে? জি মেম সাব, ভাইজান তো গাড়ি নিয়ে একাই চলে গেলেন, বললেন আপনাকে আমার সাথে যেতে। রিয়া বৃষ্টির মধ্যে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তার মনের ভেতরে যে ঝড় বইছে, বাইরের বৃষ্টির ঝাপটা তার কাছে কিছুই না। সেদিনই রিয়া প্রথম বুঝতে পেরেছিল এই সংসারে সে আসলে একা। এবার অতীত থেকে বর্তমানে ফিরে আসা যাক। ডিভোর্স পেপার দেওয়ার পর আয়ান অফিসে যাওয়ার পথে গাড়িতে বসে আছে। জ্যামের কারণে বনানী সিগন্যালে গাড়ি আটকে আছে। পল্টু, গাড়ি নড়ছে না কেন? ভাই, সিগনালে তো গাড়ি নড়বে না, এটাই তো নিয়ম। গাড়ি নড়লে তো তাকে অ্যাক্সিডেন্ট বলে। তোর ফালতু রসিকতা বন্ধ করবি? মেজাজ এমনিতেই খারাপ। ভাই, মেজাজ ঠান্ডা করার জন্য একটা জোকস বলবো। ওই যে এক লোক ডিভোর্স দিতে গিয়ে নিজেই উকিলের প্রেমে পড়ে গেছিল। চুপ, একদম চুপ। আর একটা কথা বললে তোকে গাড়ি থেকে নামিয়ে দেব। আচ্ছা ভাই, একদম মুখে কুলো, কিন্তু ওই যে দেখেন বাম পাশের গাড়িতে একটা ছোট্ট বাচ্চা আপনার দিকে তাকায় হাসতেছে। আয়ান জানলা দিয়ে তাকালো। পাশের গাড়িতে একটা ছোট ছেলে তার দিকে হাত নাড়ছে। আয়ানের বুকের ভেতরটা হু হু করে উঠল। সে দ্রুত জানলার কাঁচ উঠিয়ে দিল। গাড়ি ঘোরানোর কোনো রাস্তা আছে? না ভাই, একমুখী রাস্তা, সামনে বাড়তেই হবে। তাহলে গান চালা, জোরে জোরে গান চালা। পল্টু গান ছেড়ে দিল, কিন্তু গানের কথাই ছিল বিরহ। আয়ান আরও বিরক্ত হয়ে সিটে মাথা হেলিয়ে দিল। তার মনে পড়ছে সোনিয়ার কথা। সোনিয়া তার জন্য সুখবর নিয়ে এসেছে। সোনিয়াকে ফোন দে। দিচ্ছি ভাই। নতুন ভাবি তো আবার বেশি ঘুমান। এই টাইমে ফোন ধরবেন তো? ধরবে। ও আমার বাচ্চার মা হতে যাচ্ছে। ও আমার মতো দায়িত্ব জ্ঞানহীন নয়। ফোন বাজছে, কিন্তু সোনিয়া ধরছে না। ওদিকে রিয়া তখন নিজের ঘরে আলমারি খুলে কিছু একটা খুঁজছে। তার হাতে একটা পুরনো ডায়েরি। সে ডায়েরির পাতায় পাতায় লেখা আছে তার আসল বংশ পরিচয় আর গোপন সম্পদের হিসাব। রিয়া জানে খুব শীঘ্রই তাকে এই পরিচয় সামনে আনতে হবে, কিন্তু এখন নয়। তুমি আমাকে ডিভোর্স দিতে চেয়েছো আয়ান, আমি দেব, কিন্তু তোমার সব অহংকার ধুলো মিশিয়ে তবেই আমি যাব। সে তার ব্যাগ থেকে একটা গোপন ফোন বের করে, যা আয়ান কোনোদিন দেখেনি। হ্যালো মিস্টার চৌধুরী। আসসালামু আলাইকুম ম্যাম, অনেকদিন পর ফোন করলেন। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে চৌধুরী সাহেব। আয়ান ডিভোর্স পেপার রেডি করেছে। কি বলছেন? ও কি জানে আপনি কে? না, ও জানে আমি একজন মধ্যবিত্ত ঘরের অসহায় মেয়ে। আমি চাই ও সেভাবেই জানুক। কিন্তু ম্যাম, আপনার বাবা মারা যাওয়ার পর রয়্যাল গ্রুপের সব দায়িত্ব আপনার উপর। আপনি এইভাবে কতদিন নিজেকে লুকিয়ে রাখবেন? যতক্ষণ না আয়ান তার ভুল বুঝতে পারবে। আপাতত এক কাজ করুন, আয়নের কোম্পানির শেয়ারের উপরে নজর রাখুন। আমি খবর পেয়েছি ও বড় কোনো ভুল করতে যাচ্ছে। আমি সব দেখছি ম্যাম, আপনি শুধু নির্দেশ দেবেন। ঠিক আছে, রাখি এখন, কেউ চলে আসতে পারে। রিয়া ফোনটা লুকিয়ে ফেলে। তার চোখে এখন আর জল নেই, আছে এক কঠিন প্রতিজ্ঞা। সে আয়ানকে ভালোবাসে, কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে নয়। দুপুর 3টা। অফিস থেকে বের হয়ে আয়ান সোজা গুলশানের বাড়িতে ফেরেনি। সে তার কালো পাজেরো গাড়িটা নিয়ে ছুটল পূর্বাচলের দিকে। সেখানে একটা অভিজাত বহুতল ভবনের টপ ফ্লোরে তার একটা গোপন জগৎ আছে, যে জগতের খবর তার মা কিংবা রিয়া কেউই জানে না। রোহান, আমার আব্বুটা কই? এই যে দেখো, আব্বু চলে এসেছে। আব্বু, আব্বু, চকলেট। এই তো তোমার জন্য 1 বক্স চকলেট। আর এই দেখো নতুন রিমোট কন্ট্রোল গাড়ি। আয়ান ফ্লোরে হাঁটু গেড়ে বসে 2 বছরের ছোট্ট রোহানকে জড়িয়ে ধরল। এই দৃশ্যটা কেউ দেখলেই বিশ্বাসই করবে না যে এটা সেই রাগী আর জেদি আয়ান। বাচ্চার সাথে সে নিজেও যেন শিশু হয়ে গেছে। সোনিয়া কফির মগ হাতে নিয়ে বেডরুম থেকে ড্রয়িং রুমে গেল। সোনিয়া হলো আয়ানের দ্বিতীয় স্ত্রী। তুমি আজ এত তাড়াতাড়ি চলে আসবে ভাবিনি। অফিস নেই? অফিস আছে, কিন্তু মন বসছিল না। রোহানের কথা খুব মনে পড়ছিল। ছেলেকে তো খুব মনে পড়ে, ছেলের মায়ের কথা কি মনে পড়ে না? আরে দূর, তোমার কথা মনে পড়বে না কেন? এই নাও, কফিটা দাও। রিয়ার খবর কি? আজ তো ডিভোর্স পেপার দেওয়ার কথা ছিল। দিয়ে দিয়েছি। সকালে অনেক চেঁচামেচি হয়েছে, মাও খুব কথা শুনিয়েছে ওকে। বেচারি, ও কি সাইন করেছে? না, কান্নাকাটি করছিল, তবে সাইনও করবেই। আমার সাথে ফাইট করার ক্ষমতা ওর নেই। আমার মাঝে মাঝে খুব অপরাধ বোধ হয় জানো, একটা মেয়ের ঘর ভেঙে আমি তোমার জীবনে আসলাম। তুমি ঘর ভাঙনি সোনিয়া। রিয়া আমাকে পূর্ণতা দিতে পারেনি, তুমি দিয়েছ। রোহান আমার রক্ত, ও আমার উত্তরাধিকার। কিন্তু সমাজ তো আমাকে এখনো তোমার স্ত্রী হিসেবে চেনে না।
আমি কতদিন এই ফ্ল্যাটে বন্দি থাকবো? আর মাত্র কয়েকটা দিন। ডিভোর্সটা কার্যকর হলেই আমি তোমাকে ধুমধাম করে বিয়ে করে ওই বাড়িতে তুলব। সত্যি বলছো? একদম সত্যি। আর শোনো, আমি আজই উকিলের সাথে কথা বলেছি। আমার এই ফ্ল্যাট আর বনানীর অফিসটা আমি রোহানের নামে করে দেব। এত তাড়াতাড়ি প্রপার্টি ট্রান্সফার করার কি দরকার? তুমি তো আছোই। না সোনিয়া, জীবনের কোনো ভরসা নেই। আমি চাই আমার ছেলের ভবিষ্যৎ সুরক্ষিত থাক। তুমি কত ভালো আয়ান। রোহান বড় হয়ে গর্ব করবে যে ওর তোমার মতো বাবা পেয়েছে। সোনিয়া হাসি মুখে আয়ানের কাঁধে মাথা রাখল, কিন্তু আয়ান দেখতে পেল না সোনিয়ার চোখের সেই ধূর্ত চাহনি। সোনিয়া মনে মনে হিসেব করছে, শুধু একটা ফ্ল্যাট আর অফিস নয়, আয়ানের পুরো সাম্রাজ্যটাই তার চাই। রোহান, গাড়িটা পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ আব্বু, খুব সুন্দর। আচ্ছা আয়ান, তোমার কোম্পানির সেই নতুন প্রজেক্টের শেয়ারগুলো নাকি বিক্রি করে দিচ্ছে? হ্যাঁ, কিছু ক্যাশ টাকা লাগবে। কেন বলো তো? না মানে আমার এক পরিচিত লোক ইনভেস্ট করতে চেয়েছিল, তুমি চাইলে কথা বলে দেখতে পারো। এখন না সোনিয়া, ব্যবসার আলাপ পরে হবে। এখন আমি শুধু আমার ছেলের সাথে খেলবো। ঠিক আছে, তুমি খেলো, আমি রাতের রান্না তদারকি করি। সোনিয়া রান্নাঘরের দিকে পা বাড়ালো, কিন্তু আড়াল হতেই তার চেহারা পাল্টে গেল। সে ফোন বের করে দ্রুত একটা মেসেজ টাইপ করলো জিশানকে। জিশান হলো সোনিয়ার প্রেমিক। অন্যদিকে আয়ান তখন ফ্লোরে শুয়ে রুহানকে পেটের উপর তুলে হাসছে। সে জানে না এই হাসি তার জীবনের শেষ শান্তিময় হাসি হতে পারে। কিছুক্ষণ পর আয়ান রেহানকে ঘুম পাড়িয়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। সে যখন গুলশানের বাড়ির গেট দিয়ে ঢুকছে, তখন ঘড়িতে সন্ধ্যা 7টা। রিয়া তখন রান্নাঘরে রাতের খাবার তৈরি করছে। আয়ান ভেতরে ঢুকেই দেখল টেবিল সাজানো, কিন্তু তার ক্ষুধা নেই। সে কোনো কথা না বলে সরাসরি নিজের ঘরে চলে গেল। রিয়া একবার তাকালো, কিন্তু কিছু বলল না। রাত গভীর হতে লাগলো, আর রিয়ার ভেতরে বাড়তে লাগলো এক অন্যরকম অস্থিরতা। রাত 10টার দিকে রিয়া নিশ্চিত হলো যে আয়ান আর তার মা ঘুমিয়ে পড়েছেন। মতিঝিল, ঢাকা, রয়্যাল গ্রুপ কর্পোরেট টাওয়ারের ভিআইপি লাউঞ্জ। ঘুটঘুটে অন্ধকার রাত। মতিঝিলের এই বিশাল টাওয়ারের 42 তলায় আলো জ্বলছে। বাইরে বৃষ্টি শুরু হয়েছে। একটা কালো রঙের দামি এসইউভি গাড়ি এসে থামলো রেলিংয়ের নিচে। গাড়ি থেকে নামলো এক নারী, পরনে দামি কালো জর্জেট শাড়ি, চোখে চশমা। সে আর কেউ নয়, রিয়া। তার হাঁটার ভঙ্গিতে এখন আর সে গৃহবধূর অসহায়ত্ব নেই, আছে আভিজাত্য আর ক্ষমতা। গুড ইভিনিং ম্যাম, সবাই কনফারেন্স রুমে আপনার জন্য অপেক্ষা করছে। চৌধুরী সাহেব এসেছেন? জি ম্যাম, উনি আধা ঘন্টা আগেই এসেছেন। রিয়া লিফটে করে সরাসরি টপ ফ্লোরে উঠে গেল। বিশাল এক হল রুম, মাঝখানে বড় টেবিল। সেখানে 8-10 জন স্যুট পরা বয়স্ক লোক বসে আছে। রিয়া রুমে ঢুকতেই সবাই একসাথে দাঁড়িয়ে সম্মান জানালো। রিয়া গিয়ে প্রধান চেয়ারটায় বসল। ম্যাম, এই নিন 20,000 কোটি টাকার সেই আন্তর্জাতিক ডিল। আপনার একটা সই বাকি শুধু। সব টার্মস অ্যান্ড কন্ডিশন ঠিক আছে তো চৌধুরী সাহেব? জি ম্যাম, আমি নিজে চেক করেছি। তারা আমাদের কোম্পানির সাথে পার্টনারশিপ করতে মুখিয়ে আছে। ভালো। রিয়া খুব সাবলীলভাবে কলম তুলে নিল। কয়েক সেকেন্ডের মধ্যে কয়েক হাজার কোটি টাকার চুক্তি সই হয়ে গেল। পাশে টেবিল থেকে একজন অ্যাসিস্ট্যান্ট কফি এগিয়ে দিল। ম্যাম, একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলুন। আজ সকালেও নাকি আয়ান সাহেব আপনাকে খুব অপমান করেছেন, এমনকি ডিভোর্স পেপারও পাঠিয়েছেন। খবর তো আপনিই ভালো রাখেন। আমি আপনার বাবার নুন খেয়েছি ম্যাম। আপনার অপমান আমি সইতে পারি না। আপনি শুধু একটা ইশারা করুন, কাল সকালের মধ্যে আমি আয়ানকে পথে বসিয়ে দেব। ওর কোম্পানিটা আমাদের রয়্যাল গ্রুপের একটা সাব অফিসের সমানও নয়। উত্তেজিত হবেন না চৌধুরী সাহেব, আয়ান আমার স্বামী, আমি ওকে ভালোবেসেছিলাম। ভালোবাসার প্রতিদান তো ও দিচ্ছে ডিভোর্স পেপার দিয়ে। সেটাই তো মজার বিষয়। ও মনে করে ও অনেক বড় লোক। ও মনে করে টাকা আর ক্ষমতা থাকলে মানুষকে কেনা যায়। আমি দেখতে চাই ওর এই অহংকার ওকে কত দূর নিয়ে যায়। কিন্তু আপনি কতদিন এভাবে সাধারণ মেয়ের নাটক করবেন? নাটক নয় চৌধুরী সাহেব, এটা পরীক্ষা। ও যদি আজ আমাকে শুধু ভালোবাসা দিত, তবে আমি আমার এই পুরো সাম্রাজ্য ওর পায়ে ঠেলে দিতাম। কিন্তু ও বেছে নিয়েছে টাকা আর সন্তানকে। আয়ান সাহেব নাকি নতুন কোনো প্রজেক্টে সব টাকা ইনভেস্ট করেছেন? হ্যাঁ, আর সেই প্রজেক্টের পেছনে যে সোনিয়া আছে, সে আসলে ওকে লুটতে এসেছে। আমি সব জানি। তাহলে আপনি ওকে সতর্ক করছেন না কেন? না, হোঁচট না খেলে মানুষ কোনোদিন পথ চিনতে শেখে না। আয়নকে শূন্য হাতে আমার কাছে ফিরে আসতে হবে।
সেই দিন ও জানবে রিয়া কে ছিল। সোনিয়া মেয়েটা কিন্তু খুব বিপজ্জনক। ওর সাথে জিসান নামের একজনের যোগাযোগ আছে। জিসানকেও আমি চিনি। ওদের সব মুভমেন্টের উপর নজর রাখুন। আয়ান যেন শেষ পর্যন্ত জানতে না পারে যে রয়্যাল গ্রুপের চেয়ারম্যান তার নিজের স্ত্রী। ঠিক আছে ম্যাম, রাত অনেক হয়েছে, আপনাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। না, আমার ড্রাইভার আছে, আমি পেছনে দরজা দিয়ে বেরিয়ে যাব। রিয়া লাউঞ্জ থেকে বেরিয়ে এলো। জানলার কাচের ওপাশে বৃষ্টির ঝাপটা। সে দূর থেকে গুলশানের দিকে তাকিয়ে হাসল। যে বাড়িতে সে একটু আগে চোখের জল ফেলছিল, সেই বাড়ির মালিককে সে চাইলে 1 সেকেন্ডে কিনে নিতে পারে। কিন্তু রিয়া এখন অন্য এক খেলা খেলছে। ড্রাইভার, গাড়ি ছাড়ো, সাবধানে যাবে, যেন কেউ টের না পায়। জি আপা, জি। গাড়িটা অন্ধকার রাস্তা চিরে এগিয়ে চলল। রিয়া গাড়ির পেছনের সিটে বসে চোখ বন্ধ করল। তার মনে পড়ল আয়ানের সেই কথাগুলো। তুমি একটা পাথর। রিয়া মনে মনে বলল, পাথর ভাঙলে হীরা বের হয় আয়ান। তুমি সেই হীরা চেনার যোগ্যতা হারিয়ে ফেলেছ। পরের দিন রাত পেরিয়ে সকাল হয়েছে। গতকাল রাতের ভারী বৃষ্টির পর ঢাকার বাতাসে বেশ শান্ত। তবে আয়নের অফিসে সকাল থেকেই যেন দমবন্ধ করা পরিস্থিতি। বনানীর এই বিশাল কর্পোরেট অফিসে আয়ান তার বিলাসবহুল কেবিনে বসে ল্যাপটপে কিছু একটা করছে, দেখছে। তার কপালের ভাঁজ ক্রমশ গভীর হচ্ছে। ঠিক এমন সময় দরজায় একটা বিকট শব্দ হলো। পল্টু হুড়মুড় করে ভেতরে ঢুকলো। তার পরনে একটা দামি লেদার জ্যাকেট, কিন্তু নিচে জিন্সের বদলে একটা চেক লুঙ্গি, চোখে মোটা ফ্রেমে রোদ চশমা। পল্টু, তুই পাগল হয়েছিস? অফিসে এই অবস্থায় কেন আসছিস? ভাই, পাগল তো আমি হই নাই, পাগল তো মনে হয় আপনি হয়েছেন। আর আমার এই লুঙ্গির কথা জিজ্ঞান না। সকালে ঘুম থেকে ওইটা দেখি প্যান্ট নাই, ভাবি নাকি সব প্যান্ট ধুইতে দিছে। তো তুই লুঙ্গি পরেই চলে আসলি? একটা প্যান্ট কিনে নিতে পারতি না রাস্তা দেখে? ভাইরে, প্যান্ট কেনার টাকা থাকলে কি আর আমি আপনার পিছে পিছে ঘুরি? আমার বেতনটা তো গত 2 মাস ধরে আটকায় রাখছেন। তোর বেতন আটকা পড়ে আছে, আর তুই আমাকে এই ফালতু কথা শোনাতে এসেছিস? যা বাইরে যা, আমার কাজ আছে। কাজ তো আমিও নিয়ে আসছি ভাই, এই যে ফাইলটা দেখেন। পল্টু কাঁপা কাঁপা হাতে একটা লাল রঙের ফাইল আয়ানের টেবিলের উপর রাখল। আয়ান বিরক্ত হয়ে ফাইলের কভারটা খুলল। এটা কিসের ফাইল? এটা হলো আপনার ধ্বংসের ফাইল। ভাই, আমি তো মূর্খ মানুষ, তো অঙ্কটা তো বুঝি। গত 2 মাসে আপনার কোম্পানি থেকে 5 কোটি টাকা গায়েব। গায়েব মানে কি? টাকা কি ডানা গজিয়ে উড়ে গেছে নাকি? উড়ে তো গেছেই ভাই, আর ডানাটা কে লাগাইছে সেটাও আমি জানি, কিন্তু বললে তো আপনি আমার লুঙ্গিটাও খুইলা নেবেন। পল্টু, তুই আমার ছোটবেলার বন্ধু বলে সব জায়গায় ফাজলামি করবি, সেটাই মেনে নেব না। পরিষ্কার করে বল কি হয়েছে। ভাই, পরিষ্কার কথা বলতেছি, এই 5 কোটি টাকা গেছে সোনিয়া এন্টারপ্রাইজের অ্যাকাউন্টে। আপনি করে কোম্পানি লেখা দিয়েছেন নাকি? হ্যাঁ, আমি দিয়েছি। শুনি একটা নতুন প্রজেক্ট শুরু করেছে, ওকে টাকাটা আমি ব্যবসার জন্য দিয়েছি। ভাই, ব্যবসা কি আকাশে হয়? আমি কালকে ওই প্রজেক্টের ঠিকানায় গেছিলাম, সেখানে তো কোনো অফিস নাই, খালি একটা ফলের দোকান। পল্টু, তুই আমার উপর নজরদারি করছিস? তুই সিনিয়র প্রজেক্ট দেখতে যাওয়ার কে? হ্যাঁ, আমি আপনার বন্ধু ভাই, আপনার টাকা যদি পানিতে যায় আমার তো কষ্ট লাগবেই। আর ভাবি তো আপনার রাস্তায় বসায় দিব। সুনিয়াকে তোর ভাবি বলবি না? ও আমার ভবিষ্যৎ, ও আমাকে সন্তান দিয়েছে। আর টাকার কথা ভাবছিস? আমার যা আছে ওই 5 কোটি টাকা, তার কাছে কিছুই না। আপনার যা আছে তা তো ভালো কথা, কিন্তু নতুন বউয়ের পেট না রে ভাই, ওটা তো রাক্ষসের গুহা। 5 কোটি টাকা খায়া ফেললো, তাও পেট ভরলো না। বের হ এখান থেকে, একদম বের হ। আর একটা কথা যদি সুনিয়ার বিরুদ্ধে বলিস, আমি তোকে চাকরি থেকে বের করে দেব। আমি চলে যাইতেছি ভাই, কিন্তু একটা কথা মনে রেখেন, এই দুনিয়ায় যেই বউ আপনার দুঃখে পাশে আসিল তারা আপনি লাথি মারছেন, আর যেটা আপনার টাকা দেখে আসছে তারা মাথায় তুলছেন। আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার অধিকার তোকে কে দিয়েছে? যে আমার চোখের সামনে দেখে। পল্টু মন খারাপ করে ফাইলটা টেবিলেই রেখে বেরিয়ে গেল। আয়ান কিছুক্ষণ চুপচাপ বসে রইল। তার ভেতরে একটা সন্দেহ উকি দিলেও সে সেটাকে আমলে দিল না। সে নিজেকে বোঝালো সোনিয়া তাকে ভালোবাসে। রোহানের ভবিষ্যৎ নিশ্চিত করতেই সে টাকাটা নিয়েছে। আয়ান ফোন তুলে সোনিয়াকে কল করলো। হ্যালো সোনিয়া, তুমি কোথায়? আমি তো একটু বাইরে এসেছি ডার্লিং, কেন কিছু বলবে? না, পল্টু এসে কিছু ফান্ডের কথা বলছিল। তুমি টাকাগুলো ইনভেস্ট করেছো তো ঠিক মতো? আরে হ্যাঁ, পড়তে তো কিছুই বোঝে না। আমি সব কাগজ রেডি করে রেখেছি, তুমি একদম টেনশন করো না। ঠিক আছে, তুমি সাবধানে থেকো। আয়ান ফোনটা রেখে আবার ল্যাপটপে মনোযোগ দিল, কিন্তু পল্টুর কথাগুলো যেন তার কানের কাছে বারবার বাজতে লাগলো। অন্যদিকে সোনিয়া ফোনটা কেটে একটা তৃপ্তির হাসি হাসলো। আসলে সোনিয়া তখন কোনো ব্যবসার মিটিংয়ে নেই। সে আছে গুলশানেরই একটা 5 স্টার হোটেলের প্রাইভেট বাড়ি।
কি ব্যাপার সোনিয়া, কার সাথে এত মিষ্টি করে কথা বলছিলে? আর কার সাথে? সেই বলদটার সাথে। আয়ান ফোন করেছিল। ও কি ফান্ডের বিষয়ে কিছু সন্দেহ করেছে? করতে চেয়েছিল, কিন্তু আমি ঠিকই ম্যানেজ করে নিয়েছি। বেচারা ভাবে আমি ওর জন্য পাগল। জিশান হাসতে হাসতে সোনিয়ার পাশে বসলো। এই জিশান হলো দুনিয়ার প্রেমিক। হোটেলের প্রাইভেট বাড়ির পরিবেশ বেশ বিলাসবহুল আর অন্ধকার। টেবিলে রাখা আছে দামি পানীয় আর কিছু লিগ্যাল পেপার। জিশান একটা ফাইল এগিয়ে দিল সোনিয়ার দিকে। এই নাও, এটা আয়নের নতুন রিয়েল এস্টেট প্রজেক্টের পাওয়ার অফ অ্যাটর্নি। তুমি শুধু ওর একটা সই নিয়ে আসবে। আয়ন কি এত সহজে সই করবে? ও তো পেপারগুলো পড়ে দেখতে চাইবে। পড়তে তো চাইবেই, কিন্তু তুমি কি ওকে পড়ার সুযোগ দিবে? ওকে রোহানের ইমোশনে বাঁধবে, বলবে এই প্রজেক্টটা তুমি রোহানের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য তোমার নামে নিতে চাও। তুমি সত্যি একটা জিনিয়াস জিশান। আয়নকে আমি এমনভাবে অন্ধ করেছি যে ও এখন আমার কথায় নিজের চোখও তুলে দেবে। আর মাত্র একটা মাস সোনিয়া, এই সয়টা হয়ে গেলে আয়নের কোম্পানির 50% মালিকানা তোমার নামে চলে আসবে। আর বাকি 50%? সেটাও আসবে। তুমি শুধু ওর চাল সই দিয়ে যে অ্যাকাউন্টগুলো ট্রান্সফার করেছো সেগুলোর কাজ চালিয়ে যাও। আয়ন টেরি পাবে না যে ও ভেতরে ভেতরে ভিখারি হয়ে যাচ্ছে। কিন্তু আয়নের বউ রিয়া, ও যদি কিছু সন্দেহ করে? ওই সাধারণ মেয়েটা কি করবে? আয়ন তোকে ডিভোর্স দেওয়ার জন্য পাগল হয়ে আছে, আর রিয়া তো জানেই না যে আমরা ওর স্বামীর সব কিছু লুটে নিচ্ছে। আমার মাঝে মাঝে আয়নের জন্য মায়া হয়। বেচারা ভাবে রোহান ওর নিজের ছেলে। মায়া করলে চলবে না সোনিয়া, আমরা তো এখানে টাকা কামাতে এসেছে। আয়নের রিপোর্টটা ডাক্তার দিয়ে চেঞ্জ করিয়ে তুমি যে মাস্টার স্ট্রোকটা খেলেছ সেটাই তো আমাদের এই খেলায় জিতিয়ে দিল। হ্যাঁ, সেটা ঠিক। আয়ন তো জানতেই পারলো না যে ওর রিপোর্ট একদম নর্মাল ছিল। আমি শুধু রিয়াকে ডিভোর্স দেওয়ানোর জন্য ওই রিপোর্টটা রিয়ার নামে করিয়েছিলাম। আয়ন যখন জানতে পারবে যে রোহান ওর সন্তান না, তখন ওর মুখের চেহারাটা দেখার মতো হবে। আগে ওর সব টাকা আমাদের পকেটে আসুক, তারপরে ওকে সত্যিটা জানাবো। তখন ও টাকা হারাবে, আর পরিবারও। সোনিয়া জিশান হো হো করে হেসে উঠল। তারা তাদের পানির গ্লাসে চুমুক দিল। তারা জানে না যে তাদের এই পুরো কথোপকথন এবং পরিকল্পনার ছক অন্য কারো নজরদারিতে আছে। হ্যালো, কামাল চৌধুরী। জি ম্যাম, বলুন। সোনিয়া এখন কোথায় আছে? আপনারা কি ট্র্যাক করতে পেরেছেন? জি ম্যাম, ও এখন জিসানের সাথে হোটেল রেনেসাসের প্রাইভেট বারে আছে। আমরা ওদের সব কথাই রেকর্ড করছি। খুব ভালো। আয়নের কোম্পানির নতুন রিয়েল অ্যাসিস্টেড প্রজেক্টের পেপার কি ওরা তৈরি করেছে? হ্যাঁ ম্যাম, জিসান সোনিয়াকে নিয়ে আয়ানের সই নেওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, ওরা যা করেছে করতে দিন। আয়ানকে পেপারে সই করতে দিন। আমি চাই ও নিজের হাতে নিজের কবরটা খুঁড়ুক। কিন্তু ম্যাম, এতে তো আয়ানের বিশাল ক্ষতি হয়ে যাবে। ওর কোম্পানি একদম পথে বসে যাবে। ক্ষতি তো ওকে সইতেই হবে। যেই মানুষটা টাকার অহংকারে নিজের স্ত্রীকে ছুঁড়ে ফেলতে পারে, তার এই সামান্য পতনটুকু তো প্রাপ্য। আপনি শুধু খেয়াল রাখবেন আয়ানের সই করা প্রপার্টি যেন জিসানের হাতে না যায়। সেটা আমি দেখছি ম্যাম। আমি গোপনে ওই প্রপার্টিগুলোর সব শেয়ার কিনে নেওয়ার ব্যবস্থা করছি। ভালো। আয়ান ভাববে ও সোনিয়াকে দিচ্ছে, সোনিয়াও ভাববে জিসানকে দিচ্ছে, কিন্তু আসলে সব কিছুই ঘুরে ফিরে আমার কাছেই আসবে। ম্যাম, আপনার এই বুদ্ধির প্রশংসা না করে উপায় নেই। কিন্তু আপনি কি আয়ানকে সত্যি ডিভোর্স দেবেন? সেটা সময় বলে দেবে চৌধুরী সাহেব। এখন আমি শুধু খেলাটা উপভোগ করতে চাই। রিয়া ফোনটা কেটে দিল। সে তার ঘরের আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। সাধারণ সুতির শাড়ি পরা রিয়াকে দেখে কেউ ঘুণাক্ষরেও ভাবতে পারবে না যে এই সাধারণ চেহারার আড়ালে লুকিয়ে আছে দেশের অন্যতম শীর্ষ ধনী পরিবারের উত্তরাধিকারী। রিয়া নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে হাসল। এই হাসি সোনিয়ার হাসির মতন ধূর্ত নয়, বরং এক ধরনের শান্ত এবং স্থির আত্মবিশ্বাসের হাসি। সে জানে ঝড়ের শেষ কোথায়। দিন গড়িয়ে সন্ধ্যা নামল। ঢাকার আকাশটা আজ সকাল থেকেই গুমট, ঠিক যেন রিয়ার বুকের ভেতর জমে থাকা না বলা কথাগুলোর মতো। আয়নের গুলশানের বাড়িতে আজ থমথমে পরিবেশ। রিয়া রান্নাঘরে দাঁড়িয়ে খুব যত্ন করে কাচ্চি বিরিয়ানি রান্না করেছে। এই মানুষটার শূন্য পকেটের দিনগুলোতে রিয়া নিজের হাতে তাকে খাইয়ে দিত। আজ হয়তো তাদের শেষ একসাথে বসে খাওয়া। ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে রিয়া নীরবে দাঁড়িয়ে আছে। আয়ান অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে টেবিলে এসে বসল, কিন্তু তার চোখে মুখে চরম বিরক্তি আর তাচ্ছিল্য। তুমি কি মনে করেছো রিয়া, এক প্লেট খাচ্ছি বিরিয়ানি দিয়ে তুমি আমার জীবনের 5 বছরের এক ক্যাপ মুছে ফেলবে?
ডিভোর্সের নোটিশ পাওয়ার পর এই খাবার সাজিয়ে বসার নাটকটা তোমার কাছে খুব স্বাভাবিক মনে হচ্ছে? এটা কোনো নাটক নয় আয়ান। আমি শুধু চেয়েছিলাম এই মানুষটার সাথে অন্তত শেষবার একটা স্বাভাবিক সন্ধ্যা কাটাতে, যে মানুষটার শূন্য পকেটের দিনগুলোতে আমি নিজের কেরিয়ার বাদ দিয়ে একবেলা খেয়ে ওর পাশে ছিলাম। তুমি টাকার গরমে সব ভুলে গেল, আমি তো আমাদের সেই কষ্টগুলো ভুলতে পারিনি। অতীতের দোহাই দিয়ে আমাকে আর কতদিন ব্ল্যাকমেল করবে তুমি? হ্যাঁ, তুমি আমার দুর্দিনে ছিলে, কিন্তু সেই দুর্দিনের কি কোনো শেষ আছে? তুমি আমার ঘরটাকে একটা শূন্যস্থান বানিয়ে রেখেছো, যেখানে কোনো শিশুর কান্না নেই, হাসি নেই। ডাক্তার তো স্পষ্ট বলে দিয়েছে তোমার দ্বারা কিচ্ছু হবে না। তাহলে আমি কেন এই মরা গাঙ্গে আর নৌকা পাইব? আমার তো একটা বংশধর লাগবে। ডাক্তারের একটা কাগজের উপর ভিত্তি করে তুমি আমার নারীত্বকে এভাবে অপমান করতে পারলে আয়ান? সন্তান দেওয়ার মালিক তো উপরওয়ালা। তুমি কি একবারও ভেবে দেখেছো যে মানুষটা তোমাকে পাগলের মতো ভালোবাসে, তাকে ডিভোর্স দিয়ে তুমি যে সংসার পাততে যাচ্ছ সেখানে আদৌ কোনো শান্তি আছে কি না? নাকি শুধু রক্তের মোহে একটা পরগাছাকে নিজের ঘরে তুলছো? পরগাছা? মুখ সামলে কথা বলবে রিয়া। সুনিয়া আমাকে পূর্ণতা দিয়েছে, আমাকে একজন বাবা হওয়ার পরিচয় দিয়েছে। ওর আর আমার একটা 2 বছরের ছেলে আছে, রোহান। তুমি তো ওর পায়ের নখের যোগ্য না, কারণ ও আমাকে সেই শুক্রা দিয়েছে যার জন্য আমি 5 বছর ধরে ভিক্ষা করছিলাম তোমার কাছে। ও আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। নিঃস্বার্থ ভালোবাসা? তুমি সত্যি অন্ধ হয়ে গেছো আয়ান। যে মেয়েটা একটা বিবাহিত পুরুষের জীবনের টাকার পাহাড় দেখে উড়ে এসে জুড়ে বসেছে, সে তোমাকে নিঃস্বার্থ ভালোবাসবে? হাহ, এটা তুমি বিশ্বাস করো? তোমার এই অহংকার আর অন্ধত্ব একদিন তোমাকে এমন জায়গায় দাঁড় করাবে যেখান থেকে তুমি এক পাও সামনে এগোতে পারবে না, মনে রেখো। আয়ান রাগে কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে তার ফোন বেজে উঠল। ভিডিও কল, স্ক্রিনে ভাসছে সোনিয়ার নাম। আয়ান ফোনটা ধরতে তার চেহারার কাঠিন্য মুহূর্তে গলে গিয়ে এক অদ্ভুত মুগ্ধতায় ভরে উঠল। হ্যালো ডার্লিং, ডিনার করেছো নাকি? রোহান তো তোমার জন্য পাগল হয়ে আছে, বলছে কিছুতেই ঘুমাবে না বাবা ছাড়া। এই তো বসলাম মাত্র। তুমি খেয়েছো? আর রোহান বাবা, তুমি ঘুমাচ্ছ না কেন? তোমার আব্বু তো কাল সকালে তোমার জন্য অনেকগুলো খেলনা নিয়ে আসবে। তুমি লক্ষ্মী ছেলের মতো তোমার আম্মুর কথা শুনে ঘুমিয়ে পড়ো। ও তো তোমার কথা ছাড়া কিছুই বুঝছে না। তুমি ওকে এত আদর দিয়েছো যে ও তোমাকে ছাড়া থাকতেই চায় না। আচ্ছা তুমি খেয়ে নাও। লাভ ইউ ডার্লিং। লাভ ইউ টু সোনিয়া। আমি সকাল সকালই আসছি তোমাদের কাছে। আয়ান ফোন রেখে আবার প্লেটের দিকে তাকালো। রিয়া এতক্ষণে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে দেখছিল। নিজের স্বামীর মুখে অন্য এক নারীকে এত আদরে কথা বলতে শোনার যন্ত্রণাটা রিয়ার বুকের পাঁজরগুলো যেন ভেঙে দিচ্ছিল। রিয়ার চোখের দৃষ্টি একদম শূন্য হয়ে গেল। সে একটা শব্দও না করে ডাইনিং টেবিল থেকে ধীরে ধীরে উঠে নিজের ঘরের দিকে পা বাড়ালো। কি হলো? কোথায় যাচ্ছ? খাবার তো তুমি বানালে, এখন আবার না কি ইমোশনাল সিন ক্রিয়েট করার কি দরকার? আমার ক্ষুধা মরে গেছে আয়ান। তুমি তোমার ভবিষ্যৎ আর তোমার সাজানো সংসার নিয়ে ভালো থাকো। তবে একটা কথা মনে রেখো, যেদিন তোমার এই সাজানো মিথ্যা জগৎটা তাসের ঘরের মতো ভেঙে পড়বে, সেদিন তুমি ডুকরে কাঁদবে, কিন্তু তোমার চোখের জল মোছার জন্য এই রিয়া আর তোমার পাশে থাকবে না। রিয়া আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না। সে তার ঘরে ঢুকে দরজাটা ভেতর থেকে আটকে দিল। আয়ান একা একা খাবার খেতে লাগলো, কিন্তু তার মনের ভেতরেও রিয়ার শেষ কথাগুলো একটা অজানা অস্বস্তি তৈরি করে দিল। রাত গভীর হতে লাগলো। বাইরের আকাশে শুরু হলো মুষলধারে বৃষ্টি। রাত 2টো বাজে। গুলশানের রাস্তা একদম ফাঁকা। আয়ান তার ঘরে গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু রিয়ার চোখে ঘুম নেই। সে একাকী দাঁড়িয়ে আছে ছাদের অন্ধকার কোণে। মুষলধারে বৃষ্টিতে তার গায়ের শাল ভিজিয়ে শরীরের সাথে লেপ্টে আছে। ছাদের সিঁড়ির লোহার দরজাটা নিঃশব্দে খুলে গেল। একজন লোক পরনে কালো রেইনকোট চুপচাপ এসে রিয়ার পেছনের শেডের নিচে দাঁড়ালো। সে রফিক, রিয়ার নিযুক্ত অত্যন্ত দক্ষ প্রাইভেট ইনভেস্টিগেটর। ম্যাডাম, এই ঝড় বৃষ্টির রাতে আপনি এভাবে ছাদের কার্নিশে ভিজে দাঁড়িয়ে আছেন? আপনার তো মারাত্মক ঠান্ডা লেগে যাবে। আমি আপনার নির্দেশ মতো সোনিয়ার সব গোপন তথ্য নিয়ে এসেছি, যা দেখলে আপনার স্বামীর পায়ের তলার মাটি সরে যাবে। ঠান্ডা আমার শরীরে লাগছে না রফিক। আমার ভিতরে যে আগুন জ্বলছে, এই সামান্য বৃষ্টি সেটা নিভাতে পারবে না। আজ রাতে আয়ান আমার সামনে বসে অন্য এক নারীকে ভালোবেসে কথা বলছিল। আমাকে সেই সত্যটা দেখাও, যে সত্যটা আয়নের এই অহংকারের সিংহাসনকে ধুলোয় মিশিয়ে দেবে। এই দেখুন ম্যাডাম, এই ছবিগুলো আর ব্যাংক স্টেটমেন্ট।
আজ বিকেলে হোটেল রেনেসাই সোনিয়া আর জিসান নামের এই লোকটার মিটিং হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর সত্যিটা হলো ওই রোহান আয়ন সাহেবের ছেলে নয়। আমি রোহানের বার্থ সার্টিফিকেটের আসল কপি বের করেছি। বাচ্চার আসল বাবা এই জিসান। আয়ন সাহেব একটা ভয়ঙ্কর মরিচিকার পেছনে নিজের সব সম্পদ ঢেলে যাচ্ছেন। তার মানে আয়ানের অন্ধত্বের সুযোগ নিয়ে ওরা একটা বিশাল গেম খেলছে, যে আয়ান নিজের ঔরসজাত সন্তানের জন্য নিজের 5 বছরের স্ত্রীকে 1 সেকেন্ডে ছুঁড়ে ফেললো। সে আসলে অন্যের পাপের ফসলকে নিজের উত্তরাধিকারী বানাতে যাচ্ছে। কত বড় বোকা এই মানুষটা। শুধু তাই নয় ম্যাডাম, আয়ন সাহেব যে ব্যবসার ফান্ডের নামে গত 2 মাসে 5 কোটি টাকা সোনিয়াকে দিয়েছেন তার সবটাই জিসানের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। আর আগামীকালের মধ্যে আয়নের নতুন মেগা প্রজেক্টেও ওরা সই করিয়ে নেবে। আপনি যদি কালকের মধ্যে আয়ন সাহেবকে না আটকান, উনি আক্ষরিক অর্থেই রাস্তায় বসে যাবেন। ওকে রাস্তায় বসাতেই হবে রফিক। আমি ওকে এক চুলো আটকাবো না। যে মানুষটা টাকার জোরে তার সন্তানের লোভে আমার মতো একজন নিরপরাধ মানুষকে অপবাদ দিতে পারে, তাকে ধ্বংসের একদম শেষ সীমানায় যেতে হবে। হোঁচটটা খেলে আয়ন কোনো দিন বুঝতে পারবে না যে কাঁচ আর হীরার মধ্যে পার্থক্য কী। কিন্তু ম্যাডাম, জিসান তো সব লুটে নেবে। আপনি কি নিজের স্বামীর এত বড় সর্বনাশ হতে দেবেন? আপনি চাইলে তো 1 মিনিটে রয়্যাল গ্রুপের ক্ষমতা ব্যবহার করে জিসানকে জেলে পাঠাতে পারেন আর সোনিয়াকে ছুঁড়ে ফেলতে পারেন। জিসান কিছুই নিতে পারবে না রফিক, কারণ জাল জারি হোক, এই শহরের পুরো পুকুরের মালিক আমি। তুমি শুধু কামাল চৌধুরীকে আমার এই নির্দেশনা এক্ষুনি পৌঁছে দেবে। উনি যেন কাল সকালের মধ্যে আয়নের কোম্পানির সমস্ত শেয়ার, এমনকি ওই নতুন প্রজেক্টের কাগজগুলো বেনামে রয়্যাল গ্রুপের আন্ডারে কিনে নেয়। আয়ন ভাববে ও সোনিয়াকে সব দিচ্ছে, সোনিয়াও ভাববে জিসানকে দিচ্ছে, কিন্তু দিন শেষে আয়নের সব সম্পত্তির আসল কাগজ থাকবে আমার হাতের মুঠোয়। আপনার বুদ্ধির কাছে আমাকে হার মানতেই হবে ম্যাডাম। কিন্তু আয়ন সাহেব যখন এই বিশ্বাসঘাতকতার কথা জানবেন, উনি তো মানসিকভাবে পুরো শেষ হয়ে যাবেন। ওনার কি তখন বেঁচে থাকার ইচ্ছা থাকবে? সেটা আয়নের নিজের কর্মফল রফিক। আমি ওকে ভালোবাসি, কিন্তু অন্ধের মতো নয়। আমি চাই ও একেবারে শূন্য হয়ে আমার কাছে ফিরে আসুক। যেদিন ও জানবে যে রিয়ার কোনো অক্ষমতা ছিল না, সবটা সোনিয়ার সাজানো নাটক ছিল, সেদিন আয়ান অনুশোচনায় পড়বে, আর সেই আগুনে পুড়ে ও খাঁটি হবে। তুমি এখন যাও, জিসানের সব মুভমেন্টের উপর কড়া নজর রাখো। রফিক মাথা নিচু করে ছাদ থেকে নেমে গেল। রিয়া হাতের মুঠোয় থাকা সোনিয়া আর জিসানের ছবিগুলো বৃষ্টির পানিতে ধুইয়ে যেতে লাগলো। দেখল, সে আকাশের দিকে তাকিয়ে একটা গভীর শ্বাস নিল। রিয়া জানে আগামী কয়েকটা দিন আকাশের জীবনে এক ভয়ানক ঝড় আসতে চলেছে, আর সেই ঝড়ের রিমোট কন্ট্রোল এখন রিয়ারই হাতে। এভাবে কেটে গেছে পুরো 1 মাস। এই 1 মাসে আয়ান নিজেকে সম্পূর্ণ গুটিয়ে নিয়েছিল শুধু সোনিয়া আর তার নতুন প্রজেক্টের পেছনে। ডিভোর্সের নোটিশ দেওয়ার পর রিয়া সেই যে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল, আয়ান একবারও তার খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেনি। আয়ানের অন্ধ চোখ শুধু নতুন প্রজেক্টের মুনাফা আর রোহানের হাসিতে আটকে ছিল। সে বুঝতেই পারেনি এই 1 মাসে তার পায়ের তলার মাটি কতটা সরে গেছে। দুপুর 12টা বাজে। গুলশানের একটা স্বনামধন্য প্রাইভেট ব্যাংকের নিচতলায় আজ বেশ ভিড়। ব্যাংক লবিতে নানা মানুষের কোলাহল। আয়ান তার দামি সানগ্লাসটা চোখে দিয়ে হনহন করে ভেতরে ঢুকল। ক্যাশ কাউন্টারের সামনে এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা পুরনো চেক বই। বাবা, আমি তো গত মাসেও এই সই দিয়ে টাকা তুললাম, আজ কেন মিলছে না বলছো? চাচা, আপনার সইয়ের দাগ একটু বাঁকা হয়েছে, সিস্টেমে তো নিচ্ছে না। আপনি নতুন করে আবার সই দেন। আমার হাত তো কাঁপে বাবা, বারবার সই করা কি আমার পক্ষে সম্ভব? আয়ান এই দৃশ্য দেখে চরম বিরক্ত হলো। তার কাছে সময় খুব দামি, সেসব সাধারণ মানুষের সমস্যা নিয়ে ভাবার মতো লোক নয়। সে কাউন্টার পাশ কাটিয়ে সোজা চলে গেল দোতলায়, ব্যাংক ম্যানেজার শফিক সাহেবের রুমে। শফিক সাহেব একটা ফাইলে চোখ বুলাচ্ছিলেন। শফিক সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর আয়ান সাহেব, বসুন। আজ হঠাৎ ব্যাংকে? হঠাৎ কেন হবে? আমি তো আপনাকে গতকালই ফোনে বলেছিলাম আমার ক্যাশ লাগবে। ও হ্যাঁ, এই 4 কোটি টাকার ফাইন্ডিংয়ের বিষয়টা। হ্যাঁ, আমার নতুন সাইটের কাজ শুরু হবে, লেবারদের আজই পেমেন্ট করতে হবে। টাকাটা কি রেডি করেছেন? আয়ান সাহেব, টাকা তো ব্যাংকেই থাকে, কিন্তু আপনার ওই অ্যাকাউন্ট থেকে তো টাকা তোলা সম্ভব হচ্ছে না। সম্ভব হচ্ছে না মানে কি? আমার অ্যাকাউন্টে তো 10 কোটির উপরের ব্যালেন্স থাকার কথা। ব্যালেন্স আছে আয়ান সাহেব,
কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে ট্রানজ্যাকশনের অ্যাক্সেস আমাদের কাছে আর নেই। অ্যাক্সেস নেই মানে কি? আমার কোম্পানির অ্যাকাউন্ট আর আপনার অ্যাক্সেস পাচ্ছেন না? আজ সকালে হেড অফিস থেকে আপনার সব অ্যাকাউন্টের ওপর একটা রেজিস্ট্রেশন নোটিশ এসেছে। রেস্ট্রিকশন? আমি কি কোনো লোন ডিফল্টার নাকি? আপনারা কোন সাহসে আমার অ্যাকাউন্ট ব্লক করলেন? আমরা ব্লক করিনি আয়ন সাহেব। ব্লক করার নির্দেশটা এসেছে আপনার কোম্পানির বর্তমান অথরাইজড সিগনেটরির কাছ থেকে। অথরাইজড সিগনেটারি তো আমি নিজেই। আপনারা কি পাগল হয়ে গেছেন? না আয়ন সাহেব, এই কাগজটা একটু দেখুন। এটা আজ সকালে আমাদের কাছে এসেছে। শফিক সাহেব একটা নীল রঙের ফাইল এগিয়ে দিলেন। আয়ান বিরক্তি নিয়ে ফাইলটা খুলল। পেপারগুলোর দিকে তাকাতেই তার কপালে রগ ফুটে উঠল। এখানে তো সোনিয়া এন্টারপ্রাইজের নাম লেখা। ওরা আমার অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ দেবে কেন? কারণ আপনার মূল কোম্পানির 51% শেয়ার এখন সোনিয়া এন্টারপ্রাইজের মালিকানায়। এটা অসম্ভব। সোনিয়া এন্টারপ্রাইজ তো আমারই সাব কোম্পানি। আমি শুধু নতুন প্রজেক্টের কাজে সুবিধার জন্য সোনিয়াকে একটা পাওয়ার অফ অর্ডারনি দিয়েছিলাম। আপনি হয়তো ব্যাপারটা ভালো করে পড়েননি আয়ন সাহেব। কি বলতে চাইছেন আপনি? স্পষ্ট করে বলুন। ওই পাওয়ার অফ অ্যান্টর্নিতে আপনি নতুন প্রজেক্ট নন। আপনার মূল কোম্পানির সব দায়ভার এবং অর্থনৈতিক ক্ষমতা সনি এন্টারপ্রাইজে হস্তান্তর করেছেন। তার মানে আপনি বলতে চাইছেন আমার নিজের কোম্পানির উপর আমার আর কোনো অধিকার নেই? আইনগতভাবে এখন আর নেই। সোনিয়া ম্যাডাম চাইলেই যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। এটা জালিয়াতি। সোনিয়া আমার সাথে এমন করতে পারে না। ও ব্যাপারগুলো আমাকে না পড়ে সই করতে দিয়েছিল। কিন্তু সইগুলো তো আপনার নিজের হাতে করা। ব্যাংক তো আর জালিয়াতি যাচাই করবে না, ব্যাংক কাগজ দেখবে। আমি এক্ষুনি সোনিয়াকে ফোন করছি। ও নিশ্চয়ই কোনো ভুল করেছে। আয়ান পকেট থেকে ফোন বের করে সোনিয়ার নাম্বারে ডায়াল করল, কিন্তু ফোনটা বন্ধ। আয়ানের বুকের ভেতরটা হঠাৎ করেই ধক করে উঠল। পল্টুর সেই কথাটা তার কানের কাছে বাজতে শুরু করলো। নতুন বউয়ের পেট নাড়ে ভাই, ওটা রাক্ষসের গুহা। শফিক সাহেব, আমি আইনের আশ্রয় নেব। আপনারা এই টাকা অন্য কোথাও ট্রান্সফার হতে দেবেন না। আমি দুঃখিত আয়ন সাহেব, আমরা আইনি নোটিশ ছাড়া এই অ্যাকাউন্ট আর হোল্ড করতে পারবো না। আপনার উচিত সরাসরি সোনিয়া ম্যাডামের সাথে কথা বলা। আয়ান আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে দ্রুত ব্যাংক থেকে বেরিয়ে এলো। তার চোখের সামনে পুরো পৃথিবীটা যেন দুলছে। 1:30 আয়ান গাড়ি নিয়ে ছুটছে পূর্বাচলের দিকে। 300 ফিট রাস্তায় আজ বেশ জ্যাম। কড়া রোদে গাড়ির ভেতরে এসি চলা সত্ত্বেও আয়ান ঘেমে যাচ্ছে। জ্যামের মধ্যে একটা ছোট বাচ্চা ছেলে কোলে আরেকটা কোলের শিশু নিয়ে আয়ানের গাড়ির জানালায় টোকা দিল। স্যার 2টা টাকা দেন, ভাইটার খুব ক্ষুধা লাগছে। যা এখান থেকে, ডিস্টার্ব করিস না। স্যার কাল রাত থেকে কিচ্ছু খাইনি, দেন না স্যার কিছু। আয়ান বিরক্তি নিয়ে জানলার গ্লাসটা আরও উঠিয়ে দিল, কিন্তু বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তার হঠাৎ নিজের ছেলে রোহানের কথা মনে পড়ল। রোহানও তো এরকমই ছোট। সোনিয়া তো রোহানের ভবিষ্যতের কথা বলে প্রজেক্টের পাওয়ার অফ অ্যাটর্নি চেয়েছিল। আয়ান নিজেকে বোঝালো হয়তো সোনিয়া ভুল করে কোম্পানির শেয়ারও ট্রান্সফার করে ফেলেছে। দুপুর 2টা আয়ানের গাড়ি এসে থামল পূর্বাচলের সেই বিলাসবহুল ফ্ল্যাটের নিচে। লিফট অপেক্ষা না করে আয়ান প্রায় দৌড়ে সিঁড়ি ভেঙে উপরে উঠল। কলিং বেল চাপল কয়েকবার, কেউ খুলল না। আয়ান পকেট থেকে ডুপ্লিকেট চাবি বের করে দরজা খুলে ভেতরে ঢুকল। ফ্ল্যাটের ভেতর ঢুকতে আয়ানের পা আটকে গেল। ড্রয়িং রুমের সোফায় বসে সোনিয়া হাসি মুখে ওয়াইনের গ্লাসে চুমুক দিচ্ছে, আর তার পাশে অত্যন্ত ঘনিষ্ঠভাবে বসে আছে এক অচেনা লোক। সোনিয়া, তুমি তুমি এখানে কি করছো? আরে আয়ান, তুমি এত দুপুরে এখানে? ব্যাংক থেকে টাকা পেয়েছো? তুমি ব্যাংকের কথা জানো? আর এই লোকটাকে তোমার পাশে? ওর কাছে পরিচয় করিয়ে দিই। ও জিশান, আমার সবচেয়ে কাছের মানুষ। কাছের মানুষ মানে? আমি তোমার স্বামী। আর এই লোকটা তোমার সাথে এত ঘেঁষে বসে ড্রিঙ্কস করছে কেন? স্বামী ভাই, তুমি মনে হয় কোনো ভুল ধারণায় আছো। তুমি তোর কাছে শুধু একটা এটিএম মেশিন ছিলে। মুখ সামলে কথা বল জিসান। তুই জানিস আমি কে? ও খুব ভালো করেই জানে তুমি কি। তুমি হলে এই শহরের সবচেয়ে বড় গাধা। সোনিয়া, তুমি সব কি বলছো? আমার কোম্পানির শেয়ারগুলো তুমি নিজের নামে কেন করেছো? কারণ কোম্পানিটা আমার দরকার ছিল। আয়ান, তুমি তো নিজের হাতেই ব্যাপারটা সই করে দিয়েছো। আমি তো তোমাকে বিশ্বাস করে সই করেছিলাম, তুমি আমাকে ঠকালে। ঠকাবো না কি করবো? আমি কি তোমার ওই বোকা বউ রিয়ার মতো যে সারাদিন তোমার পকেটে শূন্য থাকলেও পাশে বসে থাকবো? তার মানে তুমি জিসানের সাথে মিলে আমার সব কিছু লুটে নিয়েছো?
ঠিক ধরেছ ভাই, তোমার গত 2 মাসের ফান্ডের টাকাগুলো সব আমার অ্যাকাউন্টে চলে এসেছে। হারামজাদা, তোদের দুজনকে আমি আজ খুন করে ফেলবো। আয়ান রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সোনিয়ার দিকে তেড়ে গেল তাকে চড় মারার জন্য, কিন্তু জিশান একটা ইশারা করতে ফ্ল্যাটের ভেতরের রুম থেকে 4 জন বিশাল দেহি গুন্ডা বেরিয়ে এলো। তারা মুহূর্তের মধ্যে আয়ানকে 2 দিক থেকে শক্ত করে চেপে ধরল। আয়ান ছটফট করতে লাগলো। আমাকে ছাড়, তোরা জানিস না আমি পুলিশের কাছে গেলে তোদের কি অবস্থা হবে। পুলিশের কাছে গেলে তোমাকে আগে অ্যারেস্ট করবে, কারণ তোমার কোম্পানির নামে গত 1 মাসে আমরা অনেকগুলো লোন নিয়েছি, সবগুলোতে তোমার সই আছে। সোনিয়া, তুমি একটা রাক্ষসী। আমার ভালোবাসার এর প্রতিদান দিলে তুমি। ভালোবাসা? আয়ান, তুমি তো আমাকে ভালোবাসোনি, তুমি ভালোবেসেছিলে একটা বাচ্চাকে, আর আমি তোমাকে সেটাই দিয়েছিলাম। রোহান? রোহান কোথায়? ও তো আমার ছেলে, ওকে আমি নিয়ে যাব। জিশান, ও এখনো রোহানকে নিজের ছেলে ভাবছে। হাসছো কেন? রোহান আমার রক্ত। রোহান তোমার রক্ত নয় আয়ান, রোহানই জিশানের ছেলে, আমার আর জিশানের সন্তান। কথাটা আয়ানের কানের পর্দা ভেদ করে সোজা মগজে গিয়ে আঘাত করল। তার সমস্ত শরীর মুহূর্তের জন্য অবশ হয়ে গেল। গুন্ডাদের হাতের বাঁধনের মাঝে সে যেন নেতিয়ে পড়তে লাগলো। কি কি বলে তুমি? ঠিকই শুনেছ, তুমি তো একটা অপদার্থ, তোমার দ্বারা কি কোনোদিনও বাবা হওয়া সম্ভব? মিথ্যে কথা। ডাক্তার নিজে আমাকে রিপোর্ট দেখেছিল, আমার রিপোর্ট নর্মাল ছিল, সমস্যা রিয়ার ছিল। ডক্টর তোমাকে ওই রিপোর্টটাই দিয়েছিল যেটা আমি দেখাতে বলেছিলাম আয়ান। তার মানে? তার মানে হলো তোমার কোনো সমস্যা ছিল না আয়ান, তোমার রিপোর্ট একদম পারফেক্ট ছিল, আর রিয়ারও কোনো সমস্যা ছিল না। তাহলে তাহলে রিপোর্টগুলো? আমি ডক্টরকে 10 লক্ষ টাকা খাইয়ে রিপোর্টটা বদলে দিয়েছিলাম। তোমার রিপোর্টটা আমি রিয়ার নামে চালিয়ে দিয়েছিলাম যাতে তুমি ওকে ডিভোর্স দাও। না, এটা হতে পারে না। তুমি এত বড় শয়তান হতে পারো না সোনিয়া। আমাকে তো শয়তান হতেই হতো, তা না হলে কি তুমি রিয়ার মতো সতী সাবিত্রী বউকে ডিভোর্স দিয়ে আমার কাছে আসতে? আমি আমি আমার রিয়াকে ভুল বুঝেছিলাম। আমি ওর নারীত্ব নিয়ে ওকে অপমান করেছিলাম। তুমি তো শুধু অপমান করনি ভাই, তুমি তো ওকে বাসা থেকে লাথি মেরে বের করে দিয়েছ, আর সেই সুযোগটাই আমরা নিয়েছি। রিয়া আমাকে কত করে বলেছিল, রিয়া বলেছিল ও কোনো দোষ করেনি, আমি বিশ্বাস করিনি। আয়ানের চোখ দিয়ে অঝরে জল পড়তে শুরু করলো। তার চোখের সামনে রিয়ার সেই কান্নারত মুখটা ভেসে উঠল। 5 বছর ধরে যে মেয়েটা তাকে ভালোবেসেছে, তাকে সে একটা মিথ্যে রিপোর্টের উপর ভিত্তি করে অপয়া বলে ছুঁড়ে ফেলেছিল। অনুশোচনার এক তীব্র আগুন আয়ানের বুকের ভেতর জ্বলে উঠল। জিশান, এই ভিখারিকে এবার আমার ফ্ল্যাট থেকে বের করে দাও, ওর কান্না দেখে আমার ওয়াইনের স্বাদটা না নষ্ট হয়ে যাচ্ছে। সোনিয়া, তুই আমাকে মার, আমাকে ধ্বংস করে দে, কিন্তু আমাকে বল রিয়া কোথায়, আমি ওর কাছে গিয়ে ক্ষমা চাইব। রিয়া কোথায় আমি কি করে জানবো? হয়তো কোনো বস্তিতে গিয়ে ভিক্ষা করছে। এখন তুমিও যাও, ওর পাশে বসে ভিক্ষা করো। এই তোরা ওকে ঘাড় ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দে, আর ও যেন এই বিল্ডিংয়ের আশেপাশে আর কোনোদিন না আসে। গুন্ডারা আয়ানকে টানতে টানতে দরজার দিকে নিয়ে গেল। আয়ান কোনো প্রতিরোধ করল না। তার আর প্রতিরোধ করার মতন কোনো শক্তি অবশিষ্ট নেই। সোনিয়ার বিশ্বাসঘাতকতা তাকে যতটা না কষ্ট দিয়েছে, তার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট দিচ্ছে রিয়ার প্রতি করা নিজের অবিচারগুলো। গুন্ডারা তাকে ধাক্কা দিয়ে সিঁড়িতে ফেলে দিল। আয়ান সিঁড়ির শক্ত মেঝেতে আছড়ে পড়ল। তার কোনোই ছিলে রক্ত বের হচ্ছে, কিন্তু সেদিকে তার কোনো খেয়াল নেই। সে হাঁটু মুড়ে 2 হাত দিয়ে মুখ ঠেকে দুঃখে কেঁদে উঠল। তার কান্না শূন্য ফ্ল্যাটের সিঁড়িতে প্রতিধ্বনিত হতে লাগলো। জিশানের নির্দেশে 4 জন বিশালদেহী গুন্ডা আয়ানকে ফ্ল্যাট থেকে টানতে টানতে নিচে নামিয়ে আনলো। লিফটের দরজা খুলে তাকে আক্ষরিক অর্থেই ছুঁড়ে ফেলা হলো বাইরের নির্জন রাস্তায়। বিকেল 5টা। পূর্বাঞ্চলের এক দিকটায় এখনও তেমন জনবসতি নেই, রাস্তাঘাট একদম ফাঁকা। গুন্ডাদের সর্দার কালু এগিয়ে এসে আয়ানের পেটে প্রচণ্ড জোরে একটা লাথি মারল। আয়ান ছিটকে গিয়ে পড়ল রাস্তার পাশের ধুলোয়। কি রে, রিয়েল এস্টেটের কিং? হ্যাঁ, এখন তো রাজত্ব কই? এবার শোন, জিসান ভাই কইছে তোর এমন অবস্থা করতে যাতে তুই আর না জীবনে সোজা হইয়া দাঁড়াইতে না পারিস। তোরা আমাকে মেরে ফেল,
আমার আর বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই। যে নিজের স্ত্রীকে চিনতে পারেনি তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আরে মাইরা তো তুই এমনিতেই যাবি। বউয়ের বাচ্চা হয় না বইলা বউরে লাথি মারছিস, আর এখন নিজের মাথায় নিজেই বাঁশ নিছিস। তোরে মারতে তো আমার ওই ঘেন্না লাগতেছে। কালুর কথাটা আয়ানের বুকে তীরের মতো বিঁধল। একটা রাস্তার গুন্ডাও আজ তার চরিত্র নিয়ে কথা বলছে। কালু তার হাতের মোটা লাঠিটা দিয়ে আয়ানের পিঠে সজোরে আঘাত করল। আয়ান ব্যথায় কুঁকড়ে গেল, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। তার চোখের সামনে শুধু ভাসছে রিয়ার সেই কান্না ভেজা মুখটা। কিরে চিল্লাস না কেন? হ্যাঁ, ব্যথা লাগে না? ওই তোরা সবাই মিলে দে তো এটার হাড্ডি ভাঙ্গা দে। বাকি তিনজন গুন্ডাও আয়ানের উপর ঝাঁপিয়ে পড়ল। এলোপাথারি লাথি আর ঘুষি চলতে লাগলো। আয়ান চুপচাপ মার খাচ্ছে। সে যেন চাইছে এই শারীরিক ব্যথা তার ভেতরের মানসিক যন্ত্রণাকে ভুলিয়ে দিক। কিন্তু হঠাৎ কালু এমন একটা কথা বলে বসলো যা আয়ানের ভেতরের মৃত সত্তাকে জাগিয়ে তুলল। তোর ওই বাঁচা বউ রিয়া তো এখন রাস্তায় রাস্তায় ঘুরতাছে। হ্যাঁ কিরে, জিসান ভাই কইছে কাজ শেষ হইলে তোর ওই বউরে তুইলা আইনা আমাদের হাতে দিয়া দিব। হ্যাঁ, কি বললি তুই? কেন কানে শুনিস না? তোর বউরে আমরা। কালু কথাটা শেষ করার আগেই আয়ানের চোখ দুটো যেন আগুনে পরিণত হলো। কর্পোরেট ছুট পড়া এই আয়ানের একটা অন্ধকার অতীত আছে। যখন শূন্য পকেটে ঢাকায় এসে সে নিজের জায়গা করে নিতে রাস্তার পর রাস্তা ফাইট করেছিল, আয়ান হঠাৎ মাটি থেকে স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠল। কালুর হাতের লাঠির এক ঝটকায় কেড়ে নিয়ে সে কালুর হাঁটুতে প্রচণ্ড জোরে আঘাত করল। হাড় ভাঙার মট মট শব্দ হলো। আমার রিয়ার নাম তোর এই নোংরা মুখে নিবি না। তোদের জিসানকে গিয়ে বলিস আয়ন এখনো মরে যায়নি। আয়ান যেন মুহূর্তেই এক হিংস্র পশুতে পরিণত হলো। তার চোখের জল আর কপালে রক্ত মিশে একাকার। সে লাঠিটা দিয়ে দ্বিতীয় গুন্ডার মাথায় এমন জোরে আঘাত করলো যে লাঠিটা দু টুকরো হয়ে গেল। এরপর শুধু তার হাত আর পা চলতে লাগলো। ভাই ও তো পাগল হয়ে গেছে, ছাড়েন ওরে। পাগল তো আমি অনেক আগে হয়েছি, যেদিন আমি আমার রিয়ার চোখের জল বিশ্বাস না করে একটা মিথ্যা রিপোর্ট বিশ্বাস করেছিলাম। সেদিন আমি পাগল হয়ে গিয়েছিলাম। আজ তোদের কারণ স্থান নেই। আয়ান বাকি তিনজনকে মাটিতে ফেলে এমনভাবে পেটাতে শুরু করলো যে তাদের আর্তনাদে পূর্বাচলের ওই নির্জন রাস্তা কেঁপে উঠল। মাত্র কয়েক মিনিটের মধ্যে পাঁচজন বিশাল দেহি গুন্ডা রক্তে মেখে রাস্তায় কাতরাতে লাগলো। কারো হাত ভেঙেছে, কারো পা, কিন্তু আয়ানের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তার সমস্ত রাগ যেন নিজের উপর। সে হঠাৎ হাতের ভাঙা লাঠিটা ফেলে দিয়ে রাস্তার মাঝখানে হাঁটু গেড়ে বসে পড়ল। আমি কি করেছি রিয়া? আমি তোমার সাথে কি করেছি? তুমি কোনোদিনও আমার কাছে একটা দামি শাড়ি চাওনি, একটা গয়না চাওনি। তুমি শুধু একটু ভালোবাসা চেয়েছিলে, আর আমি তোমাকে একটা বাচ্চার জন্য, একটা মিথ্যা অহংকারের জন্য ছুঁড়ে ফেলে দিলাম। আয়ান দুই হাত দিয়ে নিচের মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠল। তার কান্না শূন্য রাস্তায় প্রতিধ্বনিত হতে লাগলো। সে তার রক্তাক্ত হাত দুটো আকাশের দিকে তুলে চিৎকার করতে লাগলো। হে আল্লাহ, আমাকে তুমি এত বড় শাস্তি কেন দিলে? আমাকে তুমি আগে কেন অন্ধ করে দিলে না? আমি তো আমার নিজের হাতে আমার বেহেশতকে পুড়িয়ে ছাই করে দিয়েছি। রিয়া, তুমি কোথায় রিয়া? আমাকে একটাবার ক্ষমা করে দাও। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো, এরপর রাত। আকাশের মেঘগুলো যেন আয়নের কষ্টের সাথেই পাল্লা দিয়ে ভারী হতে শুরু করেছিল। রাত 8টার দিকে শুরু হলো মুষলধারে বৃষ্টি। পূর্বাচল থেকে ঘন্টার পর ঘন্টা দিকভ্রান্তের মতো হেঁটে আয়ান এসে পৌঁছেছে শহরের পুরনো অংশের এক নির্জন গলিতে। রাস্তার পাশে একটা পুরনো বিশাল মসজিদ। বৃষ্টির পানিতে আয়ানের গায়ে রক্ত ধুয়ে যাচ্ছে। সে টলতে টলতে গিয়ে মসজিদের মার্বেল পাথরের সিঁড়িতে বসে পড়ল। তার শরীর ঠান্ডায় কাঁপছে, কিন্তু ভেতরের অনুশোচনার আগুনে সে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। হঠাৎ তার মাথার উপর থেকে বৃষ্টির ঝাপটা সরে গেল। আয়ান চোখ তুলে দেখল একটা কালো ছাতা নিয়ে কেউ একজন তার পাশে দাঁড়িয়ে আছে। লোকটার কেউ নয়, পল্টু। পল্টু, তুই জানিস আমি কোথায়? আমি তো জানতামই ভাই, যে মানুষটা নিজের শিকড় কাটা ফেলে সে তো দিন শেষে এই মাটির বুকেই মুখ থুবড়ায় পড়ে। আপনার এই অবস্থা তো হওয়ারই ছিল। পল্টু আমাকে গালাগালি করে, আমাকে মার। তুই ঠিকই বলছিলি পল্টু, নতুন বউয়ের পেট রাক্ষসের গুহা। সোনিয়া আমাকে শেষ করে দিয়েছে রে, আমার সব কিছু কেড়ে নিয়েছে। সোনিয়া আপনার কিছুই করে নাই ভাই। সোনিয়া আপনার শুধু আপনার আসল চেহারাটা দেখায় দিছে। আপনি নিজের হাতে নিজের কবর করছেন। আমি জানি আমি পাপ করেছি। আমি সবচেয়ে বড় পাপ করেছি রিয়ার সাথে।
পল্টু, তুই বিশ্বাস কর, ওই রুহান আমার ছেলে না, ওরা জিসানের ছেলে। ডাক্তার আমাকে মিথ্যা রিপোর্ট দিয়েছিল। আমার রিয়ার কোনো সমস্যা ছিল না রে। এখন এই সত্য যাই না কি লাভ ভাই? যেই পাখি খাঁচা ছেড়ে উড়ে গেছে তারে কি আর ফিরে আনতে পারবেন? আমি পারবো পল্টু, আমি রিয়ার পায়ে ধরে ক্ষমা চাইবো। ও খুব ভালো, ও ঠিক আমাকে ক্ষমা করে দেবে। তুই আমাকে শুধু বল রিয়া কোথায়, তুই তো ওর খোঁজ রাখতি। যে পল্টুর মুখে সবসময় হাসি আর ফালতু জোকস লেগে থাকে, সেই পল্টু আজ একদম গম্ভীর। তার চোখে কোনো মায়া নেই, বরং এক ধরনের কঠিন সত্য লুকানো আছে। সে ছাতাটা আয়ানের মাথার উপর ধরে রেখে একটা দীর্ঘশ্বাস ফেলল। বউ চিনতে খুব বড় ভুল করলি ভাই। কাজকে তুই হীরা ভাবলি আর আসল হীরাকে লাথি মেরে রাস্তায় ফেলা দিলি। তুই তো অন্ধ আছিস আয়ান। আমাকে আর কষ্ট দিস না পল্টু, আমাকে শুধু বলো কোথায়, আমি এখনই ওর কাছে যাব। যাইতে তুই পারবি না ভাই, ভাবি শহর ছেড়ে চলে গেছে, ওনার সাথে আর কারো কোনোদিন যোগাযোগ হবে না। চলে গেছে মানে? কোথায় চলে গেছে? ওর বাপের বাড়িতে? ভাবির এই দুনিয়ায় কে আছে সেটা তুই তো কোনোদিন জানার চেষ্টা করছিস? তুই তো শুধু নিজের টাকার অহংকারে লাফাইছিস। ভাবি যাওয়ার আগে তোর জন্য কোনো ঠিকানাও রেখা যায়নি, শুধু এই চিঠিটা আমার কাছে দিয়ে গেছিল। পল্টু পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে আয়ানের হাতে দিল। বৃষ্টির পানিতে কাগজটা যাতে না ভিজে যায়, তাই পল্টু ছাতাটা আরেকটু নিচে নামালো। আয়ান কাপা কাপা হাতে ভাঁজ করা কাগজটা খুলল। বৃষ্টির পানিতে কাগজটা যাতে না ভিজে যায়, পল্টু ছাতাটা আরেকটু নিচে নামিয়ে ধরল। আয়ানের চোখের জল আর কপালে রক্ত মিশে কাগজের কিনারা ছুঁয়ে যাচ্ছে। সেখানে রিয়ার চেনা হাতের লেখায় দীর্ঘ এক অব্যক্ত যন্ত্রণার কথা লেখা, যা প্রতিটি শব্দে আয়ানের বুকের ভেতরটা ছিঁড়ে দিচ্ছিল। আয়ান, তুমি যখন এই চিঠিটা পড়ছো, আমি জানি তখন তুমি হয়তো তোমার সাজানো নতুন সংসারে তোমার সন্তানের হাসি মুখের দিকে তাকিয়ে আছো। কিন্তু আজ আমি তোমাকে কোনো অভিশাপ দিতে চাই না, শুধু কিছু সত্য কথা বলতে চাই, যা হয়তো আমি কোনোদিন তোমার মুখের উপর দাঁড়িয়ে বলতে পারিনি। মনে পড়ে আয়ান, যেদিন তুমি এই শহরে প্রথম এসেছিলে, তোমার পকেটে একটা কানাকড়িও ছিল না, তুমি একটা ছোট ম্যাসে থাকতে। আমি নিজের জমানো টিউশনির টাকা দিয়ে তোমার জন্য প্রথম ইন্টারভিউর শার্ট কিনে দিয়েছিলাম। তুমি সেই দিন আমার হাত ধরে কেঁদে বলেছিলে, রিয়া তুমি আমার জীবনে না এলে আমি হয়তো হারিয়ে যেতাম। আমি কিন্তু সেই দিনগুলোতে কোনো সন্তানের অভাব বোধ করিনি জানো। আমার তো মনে হতো তুমি আমার সব। তোমার মুখের এক চিলতে হাসির জন্য আমি আমার পুরো পৃথিবীটা বাঁচিয়ে রাখতে পারতাম। কিন্তু তুমি পাল্টে গেলে আয়ান। টাকা আর ক্ষমতা তোমার চোখ অন্ধ করে দিল। তুমি ভুলে গেলে যে একটা সংসার শুধু রক্তের সম্পর্ক আর সন্তান দিয়ে তৈরি হয় না, সংসারে তৈরি হয় বিশ্বাস আর নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে। তুমি আমাকে অপয়া আর বাজে বলে যেদিন লাথি মেরে ঘর থেকে বের করে দিলে, সেদিন আমার চোখ কাঁদেনি আয়ান, আমার আত্মা কেঁদেছিল। আমি মা হতে পারিনি বলে তুমি আমার নারীত্বকে যে ভাষায় অপমান করেছো, তা কোনো দিন কোনো নারী ভুলতে পারে না। তুমি আমার কাছে সন্তানের দাবি করেছিলে, কিন্তু আমি তো তোমার কাছে শুধু একটু ভরসা চেয়েছিলাম। আজ তুমি হয়তো মনে করছো তুমি জিতে গেছো, তুমি তোমার নতুন বউ আর সন্তান নিয়ে খুব সুখী। কিন্তু মনে রেখো আয়ান, কাঁচকে হীরা ভেবে যে মানুষ আসল হীরাকে ডালা থেকে ফেলে দেয়, দিন শেষে তাকে এই ভাঙা কাঁচের টুকরোতে হাত কাটতে হয়। যেদিন তোমার এই অহংকারের মিথ্যা সিংহাসনটা তাসের ঘরের মতো ভেঙে পড়বে, সেদিন তুমি বুঝবে সন্তান নয়, বিশ্বাসী সংসারের মূল ভিত্তি। সেদিন তুমি হয়তো আমাকে খুঁজবে, তুমি পাগলের মতো করে এই শহরে তন্ন তন্ন করে খুঁজবে আমাকে, শুধু একবার ক্ষমা চাওয়ার জন্য। কিন্তু আয়ান, বিশ্বাস যখন একবার ভাঙে তখন আর জোড়া লাগে না। আমি আর তোমার এই টাকার পৃথিবীতে থাকবো না। তুমি আমাকে ডিভোর্স দিয়েছো কাগজে কলমে, কিন্তু আমি তোমাকে ডিভোর্স দিলাম আমার মন থেকে। আর কোনো দিন আমার ছায়াও তোমার জীবনে পড়বে না। ভালো থেকো তোমার এই বিশাল শূন্যতার সাথে। ইতি, রিয়া। চিঠিটা পড়া শেষ হতেই আয়ানের হাত থেকে কাগজটা খসে পড়ল। তার বুকের ভেতর যেন কেউ হাতুড়ি দিয়ে আঘাত করেছে। প্রতিটি শব্দ তাকে মনে করিয়ে দিচ্ছে তার বেঈমানের কথা, তার নির্দয়তার কথা। আয়ান আর নিজেকে ধরে রাখতে পারল না। সে মসজিদের ঠান্ডা মার্বেল পাথরের উপর বুক লুটিয়ে পড়ল এবং শিশুর মতন হাউমাউ করে কেঁদে উঠল। তার আর্তনাদ বৃষ্টির শব্দের চেয়েও ভারী হয়ে গুমড়ে কাঁদতে লাগলো রাতের ওই নিস্তব্ধ গলিতে। না, রিয়া আমাকে এভাবে ফেলে যেতে পারে না। আমি ওকে ছাড়া বাঁচবো না পল্টু, তুই আমাকে ওর কাছে নিয়ে চল। কোথায় নিয়ে যাবো? আমি তো নিজেই জানি না উনি কোথায়। তুই ওনার শুধু ডিভোর্স দাস নাই ভাই, তুই ওনার নারীত্বের আত্মসম্মানে খুন করছিস। এই ক্ষত কোনোদিন জোড়া লাগে না?
আমি সব ঠিক করে ফেলবো। আমি আবার শূন্য থেকে শুরু করব। আমি আমার রিয়াকে খুঁজে বের করবই। শূন্য থেকে তো তোরে শুরু করতে হবে, কারণ তোর কোম্পানি, তোর বাড়ি, তোর গাড়ি সব তো এখন জিসান আর সোনিয়ার নামে। তোর তো এখন পরার মতো একটা পরিষ্কার শার্টও নেই আয়ান। আমার টাকার কোনো মোহ নেই, আমার কিচ্ছু চাই না। আমি শুধু আমার রিয়াকে চাই। হে আল্লাহ, আমাকে আমার রিয়াকে ফিরিয়ে দাও। আয়ান চিঠিটা বুকের সাথে চেপে ধরে মসজিদের সিঁড়িতে মাথা ঠুকে বুক ফাটিয়ে চিৎকার করে কাঁদতে লাগলো। বৃষ্টির প্রচণ্ড শব্দের মাঝেও আয়ানের সেই গগন বিদারী আর্তনাদ যেন পুরো শহরের বাতাসকে ভারী করে তুলল। পল্টু নীরবে দাঁড়িয়ে রইল ছাতা হাতে। সে জানে এই অনুশোচনার আগুনে পুড়ে আয়ানকে এখন একেবারে খাঁটি হতে হবে, তবে সে রিয়া নামের সেই বিশাল সাম্রাজ্যের যোগ্য হতে পারবে। এভাবেই 2 দিন পর, গত 2টা দিন কিভাবে কেটেছে তা হয়তো আয়ান নিজেও ভালো করে জানে না। পল্টুর টিনশেড ঘরের এক কোণে ছেঁড়া মাদুরের উপর নির্জীবের মতন পড়েছিল শহরের এক সময়ের দাপুটে ব্যবসায়ী আয়ান। ভাই, তুই এই ছেঁড়া আর ময়লা শার্ট পরে কই যাইতেছিস? তোর তো হাঁটতেও কষ্ট হইতেছে। জ্বর তো এখনো ছাড়ে নাই তোর। জ্বর আমার শরীরে না রে পল্টু, জ্বর আমার মগজে। আজ সকালে আমার কোম্পানির বোর্ড মিটিং। সোনিয়া আর জিসান আজ আমার তিল করে গড়া কোম্পানিটা চিরতরে বিক্রি করে দিচ্ছে। আমাকে সেখানে যেতেই হবে। তুই গিয়া কি করবি ভাই? তোর তো এখন ওই অফিসে ঢোকার অধিকারও নাই। দারোয়ান তোরে গেট থেকেই ঘাট ধাক্কা দিয়া বাইর করে দিবে। জিসানের গুন্ডারা তোরে আবার মারবে। তুই খামোখা নিজের অপমানিত করতে যাস না। অপমানের আর কি বাকি আছে বল্টু? যে মানুষের নিজের ভালোবাসার অহংকার নিয়ে রাস্তায় ভিখারির মতো মার খেয়েছে, তার কাছে কর্পোরেট অফিসের অপমান কিছুই না। আমি শুধু নিজের চোখে দেখতে চাই বেইমানি করে মানুষ কতক্ষণ টিকতে পারে। কিন্তু ভাই, তুই কি জানিস ওরা কার কাছে কোম্পানি বেচতেছে? আমি খবর পাইছি দেশের সবচেয়ে বড় কোম্পানি রয়্যাল গ্রুপ নাকি তোর কোম্পানির সব শেয়ার কিনে নিতেছে। তুই তো রয়্যাল গ্রুপের টিকিট আর নাগালও পাবি না। আমি সব জানি পল্টু। রয়্যাল গ্রুপের মতো একটা জয়েন্ট কোম্পানির কাছে শুনি আমার কোম্পানিটা পানি ধরে বেঁচে দিচ্ছে শুধু ক্যাশ টাকা নিয়ে বিদেশে পালানোর জন্য। আমি ওদের থামাতে পারবো না ঠিকই, কিন্তু ওদের চোখের দিকে তাকে একটা সত্যি কথা বলে আসতে চাই। আমিও তোর সাথে যাবো ভাই। তুই একা যাবি আর ওই কুকুরগুলো তোর আবার কামড়াবে, তা তো আমি হইতে দিব না। আমি তোর বন্ধু, তোর বিপদে আমি তোর একা ছাড়ব না। না পল্টু, এই লড়াইটা আমার একার। তুই এখানে থাক। তুই আমার দুর্দিনের যে ঋণ আমাকে দিয়েছিস তা আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আজ আমি শুধু আমার অতীতকে শেষ বিদায় জানাতে যাচ্ছি। পল্টুর শত বারণ সত্ত্বেও আয়ান ভাঙা শরীর নিয়ে বেরিয়ে পড়ল। সকাল 10টা বাজতে আর মাত্র 20 মিনিট বাকি। বনানীর সেই সুউচ্চ কর্পোরেট বিল্ডিংয়ের সামনে আজ বিলাসবহুল গাড়ির ছড়াছড়ি। প্রধান সিকিউরিটি গার্ড বলে, স্যার, মানে আয়ান সাহেব, আপনি ভেতরে যেতে পারবেন না। সোনিয়া ম্যাডাম কড়া নির্দেশ দিয়েছেন আপনাকে যেন গেটের ভিতরে ঢুকতে না দেওয়া হয়। রহিম ভাই, গত 5 বছর ধরে আপনি আমাকে প্রতিদিন সকালে স্যালুট দিয়েছেন। আজ আমি এই গেট দিয়ে ঢুকবো। আপনি চাইলে আপনার ডিউটি পালন করতে পারেন, আমাকে গুলি করতে পারেন, কিন্তু আমাকে থামাতে পারবেন না। আমি গরিব মানুষ স্যার, পেটের দায়ে চাকরি করি। আপনার এই বিধ্বস্ত চেহারা দেখে আমার নিজেরই কান্না পাচ্ছে। আপনি যান স্যার, আমি ম্যাডামকে বলবো আপনি জোর করে ঢুকেছেন। আয়ান আর কোনো কথা না বলে সোজা লিফটের দিকে এগিয়ে গেল। ঠিক সকাল 10টায় 10 তলার সেই সুবিশাল এবং শীতাতপ নিয়ন্ত্রিত বোর্ডরুমের ভেতরে তখন সম্পূর্ণ অন্যরকম এক পরিবেশ। সামনে বসে আছে শেয়ার হোল্ডার রহমান। মিস্টার রহমান, আপনারা এইভাবে মুখ গোমড়া করে বসে আছেন কেন? আপনাদের বোঝা উচিত আয়ান একটা ফ্রড ছিল। সে কোম্পানির ফান্ড তছরূপ করে পালিয়েছে। আমি ওর স্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে কোম্পানিটিকে বাঁচানোর চেষ্টা করছি। সোনিয়া ম্যাডাম, আয়ন সাহেব ফ্রড ছিলেন এই কথাটা আমরা যারা ওনাকে শুরু থেকে চিনি তারা কোনোদিন বিশ্বাস করব না। ওনার মতো সৎ ব্যবসায়ী এই মার্কেটে খুব কমই আছে। আপনি হঠাৎ করে ওনার সব শেয়ার নিজের নামে করে নিয়ে এখন আবার রয়্যাল গ্রুপের কাছে বেচে দিচ্ছেন। এটা আমাদের কাছে খুবই সন্দেহজনক মনে হচ্ছে। রহমান সাহেব, আপনাদের সন্দেহ দিয়ে তো আর বিজনেস চলবে না। লিগ্যাল ডকুমেন্টস বলছে সোনিয়া এখন এই কোম্পানির 51% শেয়ারের মালিক, আর রয়্যাল গ্রুপ যে ডিল অফার করেছে তা আপনাদের মতো মাইনরিটি শেয়ার হোল্ডারদের জন্য অনেক লাভজনক। আপনাদের শুধু চুপচাপ বসে সই করতে হবে। আরেকজন শেয়ার হোল্ডার তারিক বলেন, কিন্তু আয়ান সাহেবের অবর্তমানে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া কি ঠিক হচ্ছে? ওনার ফোন গত 3 দিন ধরে বন্ধ। ওনার তো অন্তত একটা সিগনেচার লাগবে। উনি না থাকলে আমরা এই পেপারে কিভাবে সই করি? আইনের কোনো সিগনেচার লাগবে না তারেক সাহেব। আইনের চোখে সে এখন এই কোম্পানির কেউ না। আর রয়্যাল গ্রুপের লিগ্যাল টিম তো পেপার রেডি করে এনেছে। আমি সাইন করলে ডিল ক্লোজ।
রয়্যাল গ্রুপের প্রতিনিধিরা তো বসেই আছেন, ওনাদের তো আর বসিয়ে রাখা যায় না। রয়্যাল গ্রুপের প্রতিনিধি বলেন, ম্যাডাম, আমাদের হাতে সময় খুব কম। আমাদের চেয়ারম্যান খুব দ্রুত এই অ্যাকুইজিশন প্রজেক্টটা শেষ করতে বলেছেন। আপনি কাইন্ডলি এই পেপারগুলোতে আপনার সিগনেচার করে দিন। এরপর ফান্ডের টাকাটা আপনার দেওয়া বিদেশি অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। এই তো সোনিয়া, নাও কলমটা নাও। তুমি সাইন করলে আমাদের সব টেনশন শেষ। আয়নের চ্যাপ্টার চিরতরে ক্লোজ আর আমাদের নতুন জীবন শুরু। সোনিয়া একগাল তৃপ্তির হাসি হেসে দামি পার্কার কলমটা হাতে নিল। তার স্বপ্ন এখন সত্যি হওয়ার পথে। সে পেপারের উপর কলমটা ছোঁয়াতে যাবে, ঠিক সেই মুহূর্তে বোর্ডরুমের ভারী কাঁচের দরজাটা প্রচণ্ড শব্দে খুলে গেল। কে কে সাহস পেল মিটিংয়ের মাঝখানে এভাবে দরজা খোলার? সিকিউরিটিগুলো কি সব মরে গেছে নাকি? সবাই চমকে দরজার দিকে তাকালো। দরজার সামনে দাঁড়িয়ে আছে আয়ান। তার পরনে একটা পুরনো ময়লা শার্ট, মুখ ভর্তি অবিন্যস্ত দাড়ি আর চোখের নিচে কাল সিটে দাগ। তাকে দেখে বোঝার উপায় নেই যে 2 দিন আগেও সেই চেয়ারটাই বসতো। আয়ান সাহেব, আপনার একই অবস্থা। আপনাকে কে এভাবে মারধর করেছে? আপনি কি সুস্থ আছেন? আমাকে কেউ মারেনি রহমান সাহেব। আমি নিজের অহংকারের বার সইতে না পেরে নিজেই পড়ে গিয়েছি। আপনারা বসে থাকুন, আমি শুধু আমার তথাকথিত স্ত্রীর সাথে কিছু কথা বলতে এসেছি। স্ত্রী? তোমার মতো একটা রাস্তার ভিখারির স্ত্রী আমি কোনোদিনও ছিলাম না আয়ান। আর তুমি কোন সাহসে এখানে ঢুকেছো? তুমি কি বুঝতে পারছো না এটা একটা সেনসিটিভ বোর্ড মিটিং চলছে? বোর্ড মিটিং তো কোম্পানি বাঁচানোর জন্য হয় সোনিয়া। তুমি তো বসেছো আমার রক্তে ঘাম দিয়ে বানানো কোম্পানিটাকে খুন করার জন্য। আর তোমার পাশে বসে থাকা ওই পরগাছা জিসান তোমাকে সাহায্য করছে। মুখ সামলে কথা বলেন। তুমি বোধহয় গত পরশুর মায়ের কথা ভুলে গেছো। আমি কিন্তু এবার তোমাকে ছাদ থেকে নিচে ফেলে দিব। সিকিউরিটি, এই ফ্লোরের সিকিউরিটি কোথায়? এই রাস্তার ভিখারিটাকে এখনই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও এখান থেকে। ঠিক বলেছো জিশান। আয়ান, তুমি এখনই এখান থেকে না গেলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। তুমি এই কোম্পানির কেউ নও, তোমার এখানে থাকার কোনো অধিকার নেই। অধিকার নিয়ে তো আমি আসিনি সোনিয়া। অধিকারটা তুমি আমার কাছ থেকে জালিয়াতি করে কেড়ে নিয়েছো। আমার কোম্পানি, আমার টাকা, এমনকি আমার পিতৃত্ব পরিচয় নিয়ে তুমি যে নোংরা খেলাটা খেলেছো, তার জন্য আমি তোমাকে অভিশাপ দিতেও ঘেন্নাবোধ করছি। তোমার অভিশাপে আমার কিচ্ছু যায় আসে না। তুমি তো একটা অপদার্থ যে নিজের বউকে চিনতে পারে না, নিজের ডক্টরের রিপোর্ট নিজেই ভেরিফাই করতে পারে না। তার মতো গাধা তো রাস্তায় বসারই প্রাপ্য। আমি শুধু তোমার বোকামির সুযোগ নিয়েছি। এখন তুমি দয়া করে বের হও, আমাকে রয়্যাল গ্রুপের পেপারগুলো সাইন করতে দাও। তুমি সাইন তো করবে সোনিয়া। তুমি সাইন না করলে রয়্যাল গ্রুপ এই কোম্পানির মালিকানা পাবে কীভাবে? কিন্তু তুমি কি জানো তুমি আসলে কার পেপারে সাইন করতে যাচ্ছ? আমরা খুব ভালো করেই জানি আমরা কি করছি। তুমি খামোখা কথা ঘুরিয়ে সময় নষ্ট করার চেষ্টা করো না। সিকিউরিটি আসতে আর 1 মিনিটও লাগবে না। তুমি নিজের সম্মান নিয়ে নিচে বেরিয়ে যাও। আয়ান একটু বিচলিত হলো না। সে ধীর পায়ে হেঁটে সোনিয়া চেয়ারের ঠিক উল্টো দিকে গিয়ে দাঁড়ালো। তার 2 হাত টেবিলের উপর রাখা, চোখের দৃষ্টি একদম শান্ত। কিন্তু সেই শান্ত দৃষ্টির গভীরে এক ভয়ঙ্কর আত্মবিশ্বাস লুকিয়ে আছে। সিকিউরিটি আমাকে বের করবে না সোনিয়া, তোকে করবে। কারণ তুই যে কোম্পানির কাছে আমার কোম্পানির সব কিছু বিক্রি করে বিদেশে পালানোর স্বপ্ন দেখছিস, সেই রয়্যাল গ্রুপের আসল মালিক একটু পরই এই বোর্ডরুমে এসে ঢুকছে। তাতে আমার কি? রয়্যাল গ্রুপের মালিক তো আমাকেই টাকাটা দেবে। উনি আসলে আমি ওনার সামনে বসেই সাইন করব। তুমি কি আমাকে রয়্যাল গ্রুপের চেয়ারম্যানের ভয় দেখাচ্ছ আয়ান? আমি তো ওনার সাথেই লিগ্যাল চুক্তি করেছি। তোর চুক্তিটা লিগ্যাল, কিন্তু তোর স্বপ্নটা ফেক সোনিয়া। তুই ভাবছিস তুই জিতে গেছিস, কিন্তু তুই জানিস না তুই যে ফাঁদে পা দিয়েছিস তার শিকড় কত গভীরে। রয়্যাল গ্রুপের মালিক এই বিল্ডিংয়ের নিচে এসে পৌঁছেছেন। ওনার জুতার শব্দ শোনার জন্য তোদের কানটা একটু পরিষ্কার করে রাখ। আয়নের কথা শেষ হতে না হতেই বাইরে করিডোরে একটা বিশাল হট্টগোল শোনা গেল। ভারী বুটের শব্দ আর অনেকগুলো মানুষের একসাথে হেঁটে আসার আওয়াজ। বোর্ডরুমের ভেতরে বসা প্রত্যেকের মুখে একটা চরম কৌতূহল আর ভয় কাজ করতে শুরু করলো। সোনিয়া, আমার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে। আয়ন এত কনফিডেন্স নিয়ে কথা বলছে কিভাবে? রয়্যাল গ্রুপের মালিকের সাথে আয়নের কি কোনো গোপন চুক্তি আছে? চুপ করো জিসান, একটা ভিখারির কথায় ভয় পাওয়ার কিচ্ছু নেই। রয়্যাল গ্রুপের মালিক এখানে এলেই পেপার তো আমার নামেই আছে, উনি আমাকেই টাকা দিবেন। টাকা তো তুই পাবি সোনিয়া, কিন্তু সেই টাকা গোনার জন্য তোর হাতের আঙ্গুলগুলো জেলের বাইরে থাকবে কিনা সেটা নিয়ে আমার খুব সন্দেহ আছে।
ঠিক সেই মুহূর্তে বোর্ডরুমের বাইরের কাঁচের দেয়াল দিয়ে দেখা গেল প্রায় 15 জন কালো স্যুট পরা ব্ল্যাক ক্যাট কমান্ডো পুরো ফ্লোরটা কর্ডন করে ফেলেছে। তাদের মাঝখান দিয়ে হেঁটে আসছে রয়্যাল গ্রুপের প্রধান লিগ্যাল অ্যাডভাইজার কামাল চৌধুরী, আর তার ঠিক পেছনেই হেঁটে আসছে সেই মানুষটি যার জন্য এই পুরো সাম্রাজ্য অপেক্ষা করে আছে। আয়ান দরজার দিকে তাকিয়ে এক অদ্ভুত শূন্যতায় শ্বাস নিল। সে জানে এই দরজা দিয়ে আজ যে ঢুকবে সেই সোনিয়াকে ধ্বংস করবে ঠিকই, কিন্তু আয়ানের নিজের অহংকারকেও চিরতরে মুছে দেবে। আয়ানের কোম্পানির এই কর্পোরেট বিল্ডিংয়ের ছাদে একটা হেলিকপ্টার ল্যান্ড করার শব্দে পুরো ফ্লোরের কাঁচের জানলাগুলো থরথর করে কাঁপতে লাগলো। কি হচ্ছে এসব? ছাদে হেলিকপ্টার কেন? জিশান, তুমি গিয়ে দেখো তো ব্যাপারটা কি। আমি কিভাবে দেখব? বাইরে তো পুলিশ আর ব্ল্যাক ক্যাট কমান্ডো পুরো ফ্লোর ঘিরে ফেলেছে। এরা কারা? জিফানের কথা শেষ হওয়ার আগেই বোর্ডরুমের ভারী দরজাটা সজোরে খুলে গেল। অন্তত 10 জন কমান্ডো দ্রুত ভেতরে ঢুকে পুরো রুমের নিয়ন্ত্রণ নিয়ে নিল। আর তার পাশে হেঁটে আসছে কালো রঙের দামি বিজনেস স্যুট পরা, চোখে ব্ল্যাক সানগ্লাস লাগানো এক নারী। তার হাঁটার স্টাইল, ব্যক্তিত্ব আর আভিজাতীয় পুরো বোর্ডরুমের বাতাস যেন স্তব্ধ হয়ে গেল। রিয়া, তুমি তুমি এখানে এই পোশাকে? রিয়া সানগ্লাসটা খুলে তার তীক্ষ্ণ দৃষ্টি সোজা আয়ানের চোখের উপর রাখল। 5 বছর ধরে আয়ান যে সাধারণ শান্ত মেয়েটিকে তার ঘরের কোণে দেখেছে, আজ তার সামনে যেন এক সম্রাজ্ঞী দাঁড়িয়ে আছে। রিয়ার চোখে কোনো জল নেই, আছে এক অপ্রতিরোধ্য ক্ষমতা। কি তামাশা হচ্ছে এখানে? আয়নের ওই ভিখারি বউ এখানে কি করছে? আর আপনারা কারা যে এভাবে আমার মিটিংয়ে ঢুকে পড়েছেন? মুখ সামলে কথা বলবেন সোনিয়া দেবী। আপনি যার সামনে দাঁড়িয়ে আছেন তিনি শুধু আয়নের স্ত্রী নন, তিনি দেশের সবচেয়ে বড় কর্পোরেট সাম্রাজ্য রয়্যাল গ্রুপের একমাত্র চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মিসেস রিয়া। কি আজে বাজে বকছেন? রয়্যাল গ্রুপের চেয়ারম্যান একটা সাধারণ গৃহবধূ হতে পারে না? এই মেয়ে তো আয়নের টাকায় চলতো। আয়ন তো নিজের টাকায় নিজে চলতো না জিসান, সে আমার টাকা আমাকে চালাতো। এই যে কোম্পানির 51% শেয়ার তোমরা জাল জালিয়াতি করে নিজেদের নামে করে নিয়েছো। তোমরা কি একবারও চেক করে দেখেছিলে এই কোম্পানির আসল ইনভেস্টরকে? কি বলতে চাইছো তুমি? আয়ন নিজের হাতে কোম্পানি দাঁড় করিয়েছে, এখানে তোমার টাকা আসবে কোথা থেকে? আমি বুঝিয়ে বলছি। আয়ান সাহেব আজ থেকে 5 বছর আগে যখন শূন্য হাতে ব্যবসা শুরু করেছিলেন, তখন ওনার প্রথম প্রজেক্টের 20 কোটি টাকা ফান্ডিং কে করেছিল জানেন? রয়্যাল গ্রুপ। আর সেটা রিয়া ম্যাডামের নির্দেশেই করা হয়েছিল, একদম গোপন চুক্তিতে। আয়ান সাহেবের কোম্পানির মূল মালিকানা আসলে রিয়া ম্যাডামের ট্রাস্টের অধীনেই ছিল। রিয়া, তুমি আমার ব্যবসার ইনভেস্টর ছিলে, আর আমি সারা জীবন তোমাকে খুঁটা দিয়ে গেছি যে তুমি আমার টাকায় খাও। আমি শুধু তোমার অহংকারটা ভাঙতে চাইনি আয়ান। তুমি খুব গর্ব করে বলতে যে তুমি নিজের চেষ্টার রিয়েল অ্যাসিস্ট্যান্ট কিং হয়েছো। আমি তোমার সেই আনন্দটা কেড়ে নিতে চাইনি। আমি শুধু চেয়েছিলাম দিনের শেষে তুমি আমার কাছে ফিরে আসো, কিন্তু তুমি তো টাকার অহংকারে অন্ধ হয়ে আমাকে ছুঁড়ে ফেলে দিলে। এসব মিথ্যে কথা। আমার কাছে লিগ্যাল পেপার আছে, আয়ন আমাকে সব লিখে দিয়েছে। আমি এই কোম্পানির রয়্যাল গ্রুপের কাছেই বিক্রি করেছি। আপনারা আমাকে টাকা দিতে বাধ্য। আপনি বোধহয় বুঝতে পারছেন না সোনিয়া, রিয়া ম্যাডামের অনুমতি ছাড়া আয়ান সাহেবের ওই সই করা কাগজের কারাকড়িও দাম নেই। আপনি আসলে আয়ানের টাকা চুরি করেননি, আপনি রয়্যাল গ্রুপের টাকা তছরূপ করেছেন। আর এই বড় ধরনের কর্পোরেট জালিয়াতির জন্য নিচে পুলিশের স্পেশাল টিম অপেক্ষা করছে। সোনিয়া, আমি তো আগেই বলেছিলাম এই আয়ন একটা অপয়া, ওর চক্করে পড়ে আজ আমরা ফেসে গেলাম। আমি এসবের কিচ্ছু জানি না, আমাকে ছেড়ে দিন। বেঈমান, এখন নিজের বাঁচার জন্য আমাকে ফাঁসাচ্ছ? রিয়া, তুমি আমাকে জেলে পাঠাতে পারো না, আমার একটা ছোট্ট বাচ্চা আছে। বাচ্চাটা কার সেটা তুমি আর জিসান খুব ভালো করেই জানো সোনিয়া। আর তুমি যখন আমার সাজানো সংসারটা একটা মিথ্যা রিপোর্ট দিয়ে ভেঙে দিচ্ছিলে, তখন কি তোমার একবারও আমার কথা মনে হয়নি? কমান্ডো, এই দুজনকে পুলিশের হাতে তুলে দিন। কমান্ডোরা সাথে সাথে এগিয়ে গিয়ে সোনিয়া আর জিশানের হাতে হাতকড়া পরিয়ে দিল। সোনিয়া চিৎকার করে গালাগালি করতে লাগলো, কিন্তু জিশান ভয়ে একদম চুপ। তাদের দুজনকে টানতে টানতে বোর্ডরুম থেকে বের করে নিয়ে যাওয়া হলো। বাকি শেয়ার হোল্ডাররাও ভয়ে আর বিস্ময়ে একে একে রুম থেকে বেরিয়ে গেলেন। দুপুর 12টা। বিশাল ওই বোর্ডরুমে এখন পিংপতন নীরবতা, শুধু এসি চলার একটা হালকা শব্দ শোনা যাচ্ছে। পুরো রুমে শুধু 2 জন মানুষ, আয়ান আর রিয়া। আয়ান একটা চেয়ার ধরে দাঁড়িয়ে আছে, তার পা কাঁপছে।
সে ধীর পায়ে রিয়ার দিকে এগিয়ে গেল। রিয়ার চোখের দিকে তাকানোর মতন সাহস তার নেই। আমি তো ভাবতাম আমি অনেক বড় ব্যবসায়ী, কিন্তু তুমি তো আমার চেয়ে বড় খেলোয়াড় রিয়া। তুমি আমাকে এমনভাবে হারালে যে আমার আর মুখ দেখানোর কোনো জায়গা রইল না। আমি তোমার সাথে কোনো খেলা খেলিনি আয়ান। আমি শুধু তোমাকে একটা আয়নার সামনে দাঁড় করিয়েছি, যাতে তুমি দেখতে পারো অহংকার মানুষকে কতটা নিচে নামাতে পারে। আয়ান আর নিজেকে সামলাতে পারল না। সে ধপ করে রিয়ার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে পড়ল। তার দুচোখ বেয়ে অনুশোচনার অশ্রু অঝরে ঝরতে লাগলো। সে রিয়ার 2 পা জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। আমাকে তুমি মাফ করে দাও রিয়া, আমি তোমার যোগ্য নই। আমি তোমাকে একটুও চিনতে পারিনি। তুমি আমাকে শূন্য থেকে রাজপ্রাসাদে বসিয়েছ, আর আমি তোমাকে অপয়া বলে লাথি মেরেছি। আমার মতো নিমক হারামের বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওঠো আয়ান, পা ছাড়ো আমার। আমি তোমাকে আমার পায়ে বসে কাঁদতে দেখার জন্য এই সাম্রাজ্যর আসল রূপ দেখাইনি। আমি উঠবো না রিয়া, তুমি আমাকে জেলে পাঠিয়ে দাও, আমাকে ফাঁসিয়ে দাও। আমি শুধু একটা মিথ্যা অহংকারের জন্য তোমার নারীত্বকে অপমান করেছি। তুমি আমাকে কেন আগে বলোনি যে ওই রিপোর্টটা শুনে সাজানো ছিল? কারণ আমি দেখতে চেয়েছিলাম তুমি আমাকে কতটা বিশ্বাস করো। তুমি তো একটা কাগজের টুকরোকে বিশ্বাস করে আমার 5 বছরের ভালোবাসাকে মিথ্যা প্রমাণ করে দিলে। তুমি তো টাকার লোভে আমাকে ছাড়ুনি আয়ান। তুমি ছেড়েছিলে একটা সন্তানের লোভে। সেই মোহ তো তোমার ভেঙেছে, তাই না? আমার সব মোহ ভেঙে গেছে রিয়া। আমি আর কোনোদিনও বাবা হতে চাই না। আমি শুধু তোমাকে ফিরে চাই। তুমি আমাকে তোমার পায়ের কাছে একটু জায়গা দাও। রিয়া নিচু হয়ে নিজের শাড়ির আঁচল দিয়ে আয়ানের চোখের জল আর কপালে রক্ত মুছে দিল। তারপর 2 হাত দিয়ে তাকে টেনে দাঁড় করালো। রিয়ার চোখের কোণেও তখন জল চিকচিক করছে, কিন্তু গলার স্বর বেশ কড়া। বিশ্বাস যে একবার ভাঙে আয়ান, তা জোড়া লাগাতে অনেক সময় লাগে। তুমি আমার স্বামী ছিলে, কিন্তু সেই অধিকার তুমি নিজেই নিজের হাতে খুন করেছ। আজ থেকে রয়্যাল গ্রুপ তোমার এই ডুবতে বসা কোম্পানির দায়িত্ব নিচ্ছে, আর তুমি আজ থেকে এই কোম্পানির মালিক নও। আমার কিছুই চাই না রিয়া, তুমি শুধু আমাকে তোমার চোখের সামনে থাকার অধিকারটুকু দাও। আজ থেকে তুমি রয়্যাল গ্রুপের একজন সাধারণ এমপ্লয়ি হয়ে কাজ করবে। তোমাকে এই শূন্য থেকে আবার শুরু করতে হবে, ঠিক যেমনটা তুমি 5 বছর আগে করেছিলে। তোমাকে নতুন করে তোমার যোগ্যতা প্রমাণ করতে হবে, আর নতুন করে আমার ভালোবাসা অর্জন করতে হবে। তুমি কি রাজি আছো? আমি রাজি রিয়া। তুমি আমাকে ঝাড়ুদারের চাকরি দিলেও আমি হাসি মুখে করব। আমি তোমাকে আবার নতুন করে ভালোবাসবো। আমার সব ভুল আমি শুধরে নেব। আয়ান হাসি মুখে চোখের জল নিয়ে মাথা নাড়ে। তার বুকের ভেতর জমে থাকা বিশাল পাথরটা যেন নেমে গেছে। ঠিক তখনই বোর্ডরুমের ভারী কাচের দরজার পেছন থেকে একটা মাথা উকি দিল। পরনে সেই অদ্ভুত লেদার জ্যাকেট। বস মানে আয়ান ভাই, এমপ্লয়ি যখন হয়ে গেলি তাহলে আমার আন্ডারে জয়েন কর। আমি কিন্তু এখন ম্যাডামের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তুই আমার স্যার ডাইকা ডিউটি শুরু করতে পারিস। তুই এখানেও চলে এসেছিস পল্টু? ঠিক আছে, তুই আমাকে যা বলবি আমি তাই করব। আমি আজ সত্যি খুব খুশি রে। পল্টু হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেল। আয়ান রিয়ার দিকে তাকিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে ভাবল হয়তো এখানেই সব কষ্টের শেষ। কিন্তু রিয়া তার ব্যাগ থেকে একটা সাদা খাম বের করে আয়ানের দিকে বাড়িয়ে দিল। আমাদের এই নতুন শুরুর আগে তোমার আরও একটা জিনিস জানা প্রয়োজন আয়ান। এই খামটা খোলো। আরে কি রিয়া, নতুন কোনো কন্ট্রাক্ট পেপার? খুলেই দেখো, এটা সেই পেপার যার জন্য তুমি আমাকে ডিভোর্স দিতে চেয়েছিলে। আয়ান অবাক হয়ে খামটা খুলল। ভেতরে একটা হাসপাতালের রিপোর্ট। কিন্তু এটা কোনো জালিয়াতি করা রিপোর্ট নয়। এটা একটা আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট। আয়ান রিপোর্টটার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। সেখানে স্পষ্ট লেখা রিয়া 14 সপ্তাহের গর্ভবতী। আয়ানের হাত থরথর করে কাঁপতে শুরু করলো। রিয়া, এটা কি সত্যি? তুমি আমরা বাবা মা হতে চলেছি? হ্যাঁ আয়ান, তুমি যেদিন ডিভোর্সের নোটিশ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলে সেদিন আমার খুব শরীর খারাপ করছিল। আমি একা হাসপাতালে গিয়েছিলাম চেক আপ করাতে, আর ডাক্তার আমাকে ওই খবরটা দেন। সোনিয়া শুধু আমার রিপোর্টটা লুকায়নি, সে তোমার রিপোর্টটাও পাল্টে দিয়েছিল। হে আল্লাহ, আমি কত বড় পাষণ্ড! রিয়া, তুমি এই অবস্থায় একা ছিলে আর আমি তোমার খোঁজও নেইনি। তুমি আমাকে এই কথাটা আগে কেন বলোনি রিয়া? কারণ আমি চাইনি তুমি শুধু সন্তানের মোহে আমার কাছে ফিরে আসো। আমি চেয়েছিলাম তুমি আমাকে ভালোবেসে নিজের ভুল বুঝতে পেরে ফিরে আসো। তুমি একটা উত্তরাধিকারী চেয়েছিলে না? তুমি সেটা পাবে আয়ান, কিন্তু একজন রিয়েল অ্যাসিস্ট্যান্ট কিং হিসেবে নয়, একজন সাধারণ
এবং ভালো বাবা হিসেবে। রিয়া, আয়ান আর কোনো কথা বলতে পারল না। সে রিয়াকে পরম মমতায় নিজের বুকে জড়িয়ে ধরল। রিয়ার চোখের জল আয়ানের কাঁধ ভিজিয়ে দিচ্ছে, আর আয়ানের চোখের জল রিয়ার চুল। দীর্ঘ 5 বছরের না পাওয়া অভিমান আর কষ্টগুলো যেন এই আলিঙ্গনে ধুয়ে মুছে সাফ হয়ে গেল। বেডরুমের জানলা গলে দুপুরের কড়া রোদ এসে পড়ল তাদের উপর। অহংকারের সিংহাসন ভেঙে চুরমার হয়ে গেলেও ভালোবাসার অদৃশ্য সিংহাসনে আজ তারা দুজনেই জয়ী। আর এরই মধ্য দিয়ে এই সুন্দর কিউট অবহেলিত রোমান্টিক গল্পটা শেষ হলো। তো আশা করেছি সবাই আনন্দ নিয়ে উপভোগ করেছেন, শুনেছেন। এবং আমাদের চ্যানেলে যদি নতুন শ্রোতা হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে নিয়মিত গল্পের আপডেটগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় এবং আপনারা সবার আগে শুনতে পান। এবং একই সাথে আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো নতুন গল্পে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।